সেপ্টেম্বর মাসের অর্থাৎ ন্যাশনাল নিউট্রিশন মান্থের প্রথম লাইভ। নমস্কার, আমি ডায়েটিশিয়ান তমান্না সরকার। ডায়েটিশিয়ান হওয়ার পাশাপাশি অনেকেই জানেন আমি নিউট্রিশনিস্ট এবং পড়াই, অর্থাৎ আমি একজন টিচার এবং সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। তো আজকে সেপ্টেম্বর মান্থে যেরকম কথা ছিল যে বিভিন্ন বিষয়বস্তু থাকবে, সারা মাস জুড়ে অনেক কর্মসূচি আমরা পালন করছি। আর আমি নিজস্বভাবে ব্যক্তিগতভাবে কিছু কিছু কর্মসূচির আয়োজন করেছি, সেটা ক্রমশ প্রকাশ্য। তো আজকের প্রথম লাইভ পেজ থেকে শুরু করলাম, কারণ পেজ থেকে সেভাবে লাইভে আসা হয় না। তো সবাই যারা দেখতে পাচ্ছেন কাইন্ডলি একটু জয়েন করুন, কমেন্ট করুন, কোন বিষয়ে জানতে চান সেটাও একটু কমেন্ট করে জানান। আর আমি যেরকম ভাবে পোস্টে দিয়েছিলাম যে আজকের লাইভটা প্লিজ সবাই জয়েন করবেন, বিশেষত বাচ্চার বাবা মায়েরা, যে কোনো বয়সের বাচ্চার বাবা মায়েরা জয়েন করবেন কাইন্ডলি। সমস্ত টিচাররা জয়েন করতে পারেন, কারণ পড়াতে গিয়ে অনেক সময় আমি যেগুলো নিজে ফিল করেছি সেগুলোই আজকে সবার সাথে শেয়ার করে নেব। কারণ পড়ানোর পাশাপাশি দেখতে পাই অনেক ক্ষেত্রে আমাদের ভারতে, পশ্চিমবঙ্গেও কিছু কিছু সমস্যা আমরা সম্মুখীন হই এবং দেখতে পাই যে পুষ্টি বিধান যে কতটা ইম্পর্টেন্ট আমাদের দৈনন্দিন জীবনে পড়াশোনার পাশাপাশি, সেটা উপলব্ধি করেই আজকের লাইভের যে সেশনটা অর্থাৎ টপিকটা পোষণ ভি পড়াই ভি। কারণ আমরা জানি যে নিউট্রিশন মান্থ সেপ্টেম্বর জুড়ে সারা মাস জুড়ে পালন করা হয়। তো এবারে কিছু কিছু কর্মসূচি রাষ্ট্রীয় পোষণ মান্থের তরফ থেকে অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নেওয়া হয়েছে। তো তার মধ্যে প্রথম যে টপিকটা ছিল বা রয়েছে সেটা হচ্ছে অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা। দ্বিতীয় টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রোথ মনিটরিং, সেই বিষয়ে আমি আসবো। 3 নম্বর পয়েন্টে ছিল পোষণ ভি পড়াই ভি, অর্থাৎ পুষ্টিও পড়াশোনাও। কারণ পুষ্টি যদি ঠিকঠাক না হয় তাহলে পড়াশোনা সম্ভব নয়। এটা কিন্তু গর্ভবতী মায়ের ভিতরে যখন একটা ফিটাস, একটা ভ্রূণ বেড়ে ওঠে, তারপর তার পথ চলা শুরু 0 to 6 months, 6 to 12, এবং তারপর আস্তে আস্তে 1, 2, 3, 4 বছরে সে যাচ্ছে আপ টু 18, এবং 18-র পরে যখন সে অ্যাডাল্ট হচ্ছে। প্রত্যেকটা সময় প্রতিটা ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে, মানে আমাদের মানুষের সকলেরই পুষ্টি বিধান কিন্তু খুব প্রয়োজন। এবং সঠিক পুষ্টি যদি হয় তবেই কিন্তু একটা বাচ্চা ভালো পড়াশোনা করতে পারে, ব্রেন তার শার্প হয়, পড়াশোনাগুলো মনে রাখতে তার সাহায্য করে তাকে। তো সেই টপিকটাকেই বেছে নিয়েছি, কারণ গত পরশু শিক্ষক দিবস গেছে। শিক্ষক দিবস নিয়ে অনেকেরই অনেক ধরনের পোস্ট দেখেছি। আর এটা খুব আবেগঘন একটা মুহূর্ত, আবেগঘন দিন, প্রতি বছর একদিন আসে। তো ছাত্র শিক্ষক সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। শিক্ষক দিবসের উপলক্ষে এবং আমাদের নিউট্রিশন মান্থ অর্থাৎ রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে এই আমার উদ্যোগ। আশা করি সকলে জয়েন করেছেন। তো আমি আস্তে আস্তে টপিকে চলে যাব। তো প্রথমেই হচ্ছে যেটা নিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে আজকের টপিক পোষণ ভি পড়াই ভি। কেন এই টপিকটা বেছে নিলাম? কারণ আমি যখন অনেক পড়াতে গিয়ে দেখেছি, স্কুল লেভেলে বা কলেজ লেভেলে গিয়ে তো ছেলেমেয়েরা একটু বড় হয়ে যায়, কিন্তু স্কুল লেভেলে যখন একটা বাচ্চা প্রথম স্কুলে যায়, অনেক ক্ষেত্রে আইসিডিএস সেন্টারে প্রথম তাদের হাতে খড়ি হয়, অনেকে ক্রেশে দেয়, অনেক বাচ্চাকে প্লে স্কুল, এগুলোর মধ্যে দিয়ে তারা আস্তে আস্তে বেড়ে ওঠে। কারণ জেনারেলি এখানে নৈতিক যে শিক্ষাগুলো বা ছোট ছোট কিছু শিক্ষা থাকে, যেমন হাত ধোয়ার অভ্যাস, হ্যান্ড ওয়াশিং প্রসেস। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু সঠিকভাবে হ্যান্ড ওয়াশিং প্রসেস জানে না। তো সেই ছোট ছোট জিনিসগুলি তাদের একদম ছোট থেকে শেখানো হয়। যখন টডলার থাকে একটা বাচ্চা, 1 to 3 years, প্রি স্কুল এজে, সেই সময় আইসিডিএস সেন্টার বা কোনো ধরনের ক্রেশ হতে পারে বা কোনো প্লে স্কুল, সেই সমস্ত জায়গা দিয়ে বাচ্চা প্রথম বাড়ি ছেড়ে বিদ্যালয়ে যেতে শুরু করে। তো তারপর সেখান থেকে সে একটি একটি করে অক্ষর শিখে তারপর সে বাক্য গঠন করা শুরু করছে, তারপরে সে স্কুলে যাচ্ছে। মোটামুটি 4 বা 5 বছর বয়সে একটা বাচ্চা প্রথম স্কুলে যায়, আমি ধরে নিতে পারি। তো যদি এখন বয়সের এখানে তফাৎ রয়েছে তাও। তো পোষণ ভি পড়াই ভি প্রথম যে উপাদান উপকরণ সেটা হচ্ছে পুষ্টি। অর্থাৎ একটা মায়ের যখন গর্ভে একজন শিশু বেড়ে ওঠে অ্যাজ এ ফিটাস, তখন তার ব্রেনের ডেভেলপমেন্ট, হার্টের ডেভেলপমেন্ট, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে বিকাশ, সমস্ত কিছু কিন্তু শুরু হয়ে যায় মায়ের পুষ্টি থেকে। তাহলে নতুন করে যদি আমি একদম প্রথম থেকে ধরি,
একজন গর্ভবতী মায়ের যে পুষ্টি সেটাই কিন্তু সেই ভ্রূণের পুষ্টি হবে। তাহলে একটা বাচ্চা কিভাবে তৈরি হয়, তার কিভাবে সে পৃথিবীর আলো দেখবে, বা তার ব্রেন ডেভেলপমেন্ট কেমন হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কিরকম ভাবে তাকে সাড়া দেবে, সেই সময় কিন্তু তার মায়ের পুষ্টি সেটা নির্ধারণ করে। সরি ফর ইনকনভিনিয়েন্স। আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাপার, সেই জন্যই এই টপিকটাকে আজকে বেছে নেওয়া, পোষণ ভি পড়াই ভি। তো এবার আসি, প্রথম একটা বাচ্চার ক্ষেত্রে ফার্স্ট কোন অঙ্গ প্রত্যঙ্গের প্রথম বিকাশটা কি হয়, বা কোন অঙ্গ প্রত্যঙ্গটা প্রথম ডেভেলপমেন্টটা হয়, ডেভেলপ কখন করে, কোন অঙ্গটা করে, এটা কি কেউ বলতে পারবেন? কমেন্ট সেকশনে যদি একটু লেখেন ভালো হয়। একটা বাচ্চার ক্ষেত্রে প্রথম কোন অঙ্গের বিকাশ বা ডেভেলপমেন্ট হয় মাতৃগর্ভে, কেউ কি বলতে পারবেন এটা? নো ওয়ান? প্রথম হার্ট সাউন্ড শোনা যায় প্রথম যখন একটা মায়ের গর্ভে একজন শিশু আসে, তার যে ডেভেলপমেন্ট শুরু হয় তার ক্ষেত্রে কিন্তু প্রথম হার্ট সাউন্ডটা ফার্স্ট শোনা যায়। তাহলে হার্টের বিকাশ কিন্তু তখনই শুরু হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ব্রেন, তারপর চোখ, চোখের রেটিনা তৈরি হয়, তারপর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিকাশগুলো আমরা দেখতে পাই। তো এই সবকিছুর জন্য, এই যে ব্রেনের বিকাশের কথা আমরা এত বলি, ডিএইচএ বলে আমরা অনেক অনেক কথা শুনেছি, অনেক অ্যাডভার্টাইজমেন্টে দেখেছি। তো এই ডিএইচএ, ডোকোসাহেক্সানয়েড অ্যাসিড, এই জিনিসগুলোর বিকাশ কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকে। এছাড়া আরো অনেক ব্রেন ডেভেলপমেন্টের জন্য লাগে, যেমন জিঙ্ক আছে, আয়োডিন আছে, কিছু সময় ম্যাগনেসিয়াম হেল্প করে, আয়রন যদি ঠিকঠাক মা না পায়, বা ফলিক অ্যাসিড যদি না পায়, এগুলো নিয়ে আমি আগেও কথা বলেছি। তো এইগুলোর ওপরেও কিন্তু নির্ধারণ করে একটা বাচ্চার পোষণ বা পুষ্টি। তো এবার চলে আসে মূল বক্তব্যে, যে একটা বাচ্চা তো প্রথম মাতৃগর্ভ থেকে বেড়ে উঠলো, তো তারপর সে পড়াশোনা তো শুরু করবে পরে, তার আগে কিন্তু তার পুষ্টিটা তৈরি হবে, সেটা মাতৃগর্ভ থেকে এলো। এরপর যখন একটা বাচ্চা প্রথম ভূমিষ্ঠ হয়, তো তার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট 6 মান্থস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং চলবে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে ব্রেস্ট মিল্ক ছাড়া আর কিছু না, জলও নয়, কোনো তরল নয়, কোনো ফলের রস নয়, বা সাপ্লিমেন্টস কিছু নয়। এবার কখন কোনো বাচ্চা সাপ্লিমেন্ট নেবে, বা কখন কোনো বাচ্চাকে আমরা কখন ওই বিভিন্ন ধরনের পাউডার যে প্রোডাক্ট গুলো হয় তখন কখন দেব? কখন দেব? যখন মা অসুস্থ থাকবে, মা যখন ঠিকঠাক ব্রেস্ট ফিড করাতে পারবে না, মায়ের যদি ব্রেস্ট মিল্ক এনাফ না হয়, আবার রিপিট করছি, এনাফ না হয়। কারণ হচ্ছে ব্রেস্ট মিল্ক কিন্তু একটা বাচ্চার জন্য 0 to 6 মান্থসে এনাফ, যথেষ্ট থাকে। কিন্তু যদি এনাফ না হয়, বাচ্চার যদি পেট না ভরে, তখন কিন্তু তার সাপ্লিমেন্টারি ফিডিং লাগে, তার আগে কিন্তু নয়। প্রথম 6 মান্থস কিন্তু একটা বাচ্চা কমপ্লিমেন্টারি ফিডিং এ যাবে না, প্রথমে শুধু করবে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যেখানে ব্রেস্ট মিল্ক ছাড়া কিচ্ছু খাবে না। ব্রেস্ট মিল্কে প্রচুর পরিমাণে জল থাকে, প্রচুর ইমিউনিটি বুস্টার থাকে, আইজিএ থেকে শুরু করে আইজিজি সমস্ত কিছু থাকছে, সমস্ত ধরনের ল্যাক্টোফেরিন অর্থাৎ বাইফিডাস ফ্যাক্টর, বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাগুলো, প্রোটিন থাকে, ফ্যাট ভালো রকম থাকে। তো একটা বাচ্চার কোনোভাবেই কিন্তু সাপ্লিমেন্টস 0 to 6 মান্থসে দরকার হয় না। তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিয়ে একটা বাচ্চা প্রথম শুরু করবে তার জীবন। বাচ্চার ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং অর্থাৎ মাতৃদুগ্ধ কিন্তু ইমিউনাইজেশনের কাজ করে, অর্থাৎ ভ্যাকসিনেশনের কাজ করে। একটি বাচ্চা যদি তার জীবৎকালে 0 to 6 মান্থসে যদি ঠিকঠাক ব্রেস্ট ফিড করতে না পারে, মানে মায়ের দুধ আছে কিন্তু তাও বাচ্চাকে সে দিচ্ছে না কোনোভাবে, বা দিতে পারছে না, তো তখন, বা নট এবল টু প্রডিউস দ্য ব্রেস্ট মিল্ক, সেই মা, তখন কিন্তু বাচ্চার বিভিন্ন সমস্যা আসে। আজকালকার দিনে দাঁড়িয়ে যখন আমরা অনেক মায়ের, মানে আমি নিজে অনেক শুনি, মায়ের অনেক ধরনের কমপ্লেন থাকে যে আমার বাচ্চা ঠিকঠাক খাচ্ছে না, আমার বাচ্চার গ্রোথ হচ্ছে না, আমার বাচ্চা ভুলে যাচ্ছে, স্কুলে বুলিং এর শিকার হচ্ছে, স্কুলে ওকে অনেকে কি বলবো, ওকে নিয়ে হাসি মজা করছে, ঠিকঠাক উত্তর দিতে পারছে না, বাচ্চা ঠিক গ্রোথ হচ্ছে না, বা সেইভাবে সে প্রম্পট অ্যাকশন নিতে পারছে না। আমি বলবো সবকিছুর ঊর্ধ্বে ব্রেস্ট মিল্ক। একবার খেয়াল করে দেখুন, আপনি কি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করিয়েছিলেন? ব্রেস্ট ফিডিং এর সাথে কি অন্য কিছু খাইয়েছিলেন? সাপ্লিমেন্টারি ফিডিং কি দিয়েছিলেন?
বা সেই বাচ্চাকে কি কোনো পাউডার প্রোডাক্ট বা দুধ গুলে যেগুলো দেওয়া হয় সেগুলো কি আপনি খাইয়েছিলেন, অর্থাৎ বাইরে থেকে প্রাপ্ত যে কোনো জিনিস। তো এইগুলোকে একটু খেয়াল করুন। এবার আসি অটিজমে। অটিস্টিক বাচ্চা তৈরি হয় যখন মাতৃগর্ভে একজন বাচ্চা থাকে, সে যদি ঠিকঠাক পুষ্টি না পায়, মানে মা যদি ঠিকঠাক পুষ্টি না পায়, তখন কিন্তু বাচ্চার ক্ষেত্রে অটিজম হওয়ার চান্সেস হাই। আর কিছু ক্রোমোজোমাল ডিফেক্ট থাকে অনেক সময়, যখন আমাদের ডাউন সিনড্রোম বা ক্লাইনফেল্টার সিনড্রোম আমরা জানি, যেগুলো হচ্ছে আমাদের অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। যখন দেহ ক্রোমোজোম একটু আমাদের যতটা সম্ভব থাকে 22 জোড়া, সেটা যখন বেশি হয়ে যায়, নিজেদের মধ্যে আরো বিভাজন রিজেনারেশন করতে থাকে, তখন কিন্তু তাদের ক্ষেত্রে ডাউন সিনড্রোম এগুলো চলে আসে। তো এইগুলো হচ্ছে কিছু ক্রোমোজোমাল ডিসঅর্ডার থাকে, কিন্তু মা যদি ঠিকঠাক ভাবে পুষ্টি না পায়, তখন কিন্তু বাচ্চার ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে গিয়ে, বাচ্চা যখন 5 বছর হয়ে যাচ্ছে, 3 বছরের পরে 4 বছরে গিয়ে যখন স্কুল করতে যাচ্ছে, তখন সে অনেক রকমের সমস্যা কিন্তু ফেস করে। তার অনেকটা জায়গা দাঁড়িয়ে থাকে এই ব্রেস্ট মিল্কের খাওয়ানোর উপরে, মানে মা কিভাবে তাকে ব্রেস্ট ফিড করিয়েছে সেটার উপরে নির্ধারণ করে। তো প্রথম হচ্ছে আরেকটু আগিয়ে আসি, সেটা হচ্ছে বাচ্চার জন্মের সময় মাতৃ স্তন্য থেকে একটি আঠালো চটচটে হলুদ রঙের তরল পদার্থ বের হয়, যেটা ফার্স্ট মিল্ক যেটা আমরা বলবো, তাকে বলবো কোলোস্ট্রাম। কোলোস্ট্রাম কিন্তু বাচ্চাকে দিতে হবে। অনেক সময় অনেক জায়গায় অ্যাওয়ারনেস এর অভাবে সেই দুধটা বা হলুদ চটচটে আঠালো জিনিসটা হয় বলে মায়েরা বা বিশেষ করে যখন একটা মা ল্যাকটেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ প্রসূতি মাকে বিভিন্ন রকমের কথা শুনতে হয়। ল্যাকটেশন নিয়ে আলাদা কথা, আলাদা শো আমি করব, কিন্তু বিভিন্ন ধরনের কথা শোনা, বিভিন্ন ধরনের তাদের পূর্বপুরুষ যারা যা সব বলে এসেছেন, বা পাড়ার লোক, বাড়ির কেউ, বয়োজ্যেষ্ঠ কেউ, ফ্যামিলির যে কেউ, অনেক ধরনের কথা, বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন ধরনের অভ্যাস, এগুলো কিন্তু চলতে থাকে। তো ল্যাকটেশনকে প্লিজ গুরুত্ব দিন। প্রসূতি মায়ের ক্ষেত্রে ব্রেস্ট মিল্ক দেওয়া একটা অনেক বড় একটা দায়িত্ব থেকে বড় কথা, মায়ের কিন্তু অনেক এনার্জি ক্ষয় হয়। তো এই জায়গা থেকে ব্রেস্ট মিল্ক করানোটা খুব জরুরি। এটা মায়ের জন্যও জরুরি, বাচ্চার জন্যও জরুরি, আর মাদার চাইল্ড একটা বন্ডিং এর জন্য কিন্তু খুব ভালো। আর অনেকেরই কমপ্লেন থাকে যে আমি প্রেগনেন্সিতে প্রচুর ওয়েট গেইন করে ফেলেছি, আমি কি করে ওয়েট লস করব। প্রথম ওয়েট লসটা কিন্তু হয় যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে, তখন কিছুটা ওয়েট লস হবে, কারণ বাচ্চাটা তার শরীরের মধ্যে ছিল, আস্তে আস্তে যাবে। বেরিয়ে যাবার পরে সে যখন পৃথিবীতে এলো, মাতৃগর্ভ থেকে বেরিয়ে এলো, তখন কিন্তু মায়ের ওয়েট কিছুটা কমবে। সেকেন্ড ওয়েট কমবে 0 to 6 মান্থসে। মা যত বেশি বেশি ব্রেস্ট ফিডিং করাতে পারবেন, তার ওজন কিন্তু তত কমবে, রাইট? আচ্ছা, এরপরে আসবো 0 to 6 মান্থসের যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মা শুধুমাত্র ব্রেস্ট মিল্ক খাওয়াবেন, ঠিক আছে? আর দুটো ব্রেস্ট থেকেই কিন্তু ব্রেস্ট মিল্ক খাওয়ানোর চেষ্টা করুন। অনেক সময় বাচ্চাকে কোলে শুইয়ে রেখে এক পাশে ঘুরিয়ে রেখে ওইভাবেই সে অভ্যস্ত করানো হয়, এটা কিন্তু মা বা বাড়ির যারা আছেন তারা করেন। চেষ্টা করবেন দুটো ব্রেস্ট মিল্ক থেকে, মানে ব্রেস্ট থেকে ব্রেস্ট মিল্কে খাওয়ানো, কারণ মিল্ক প্রোডাকশন কিন্তু আমাদের প্রোজেস্টেরন হরমোন করে থাকে। তো প্রোজেস্টেরন হরমোন কিন্তু ইকুয়ালি যে সমস্ত ব্রেস্টের মধ্যে ব্রেস্ট মিল্ক সিক্রেশনের যে সমস্ত নালিকাগুলো রয়েছে, সেগুলোই কিন্তু ক্ষরণ করবে। তো দুটোকেই কিন্তু ইকুয়ালি হেল্প করতে হবে, হেল্প করে, এবং শুধু সেটা আমাদেরকে প্র্যাকটিস করাতে হবে। তো প্লিজ ডু প্র্যাকটিস এই জিনিসগুলো করা। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মায়েরা করেন না, কারণ বাচ্চা একদিকে, তারপর বাচ্চাকে এক পাশে করে শোয়ানো, সেইভাবেই সে, ফলে কি হচ্ছে, একটা ব্রেস্টের থেকেই সে কিন্তু ব্রেস্ট মিল্ক নিতে থাকে। তো সেই জন্য দুরকম ভাবে অভ্যাস করানো, এবং বাচ্চাকে কোনো জিনিস অভ্যাস করানোর ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে অভ্যাস করা, ছোট ছোট জিনিস, আমি আস্তে আস্তে আসবো। তো ফার্স্ট অভ্যাস কিন্তু এইভাবে শুরু করুন। আবার একটা কথা বলি, বাচ্চা কিন্তু কিছু জেনে শুনে পৃথিবীতে আসে না। বাচ্চা কিন্তু তার মায়ের থেকে শেখে, তার ফ্যামিলির থেকে শেখে, তার বাবার থেকে শেখে, তার বাড়ির সমস্ত মানুষ, আশেপাশের যে সমস্ত মানুষ, পরিবেশ পরিস্থিতি, পরিজন, পাড়া প্রতিবেশী, তাদের থেকে শেখে। তো তাকে যেটা শেখাবেন, সে যেরকম দেখবে, বাচ্চা কিন্তু একই রকম ভাবে রিয়াক্ট করবে। তো পরবর্তী ক্ষেত্রে বাচ্চার দোষ দেওয়ার আগে দুবার ভাবুন যে আমি কি সেই জিনিসটা তাকে শিখিয়েছিলাম, বা আমি কি নিজে সেটা করেছি। তারপরে কিন্তু বাচ্চাকে কথা বলবেন, কারণ অনেক মায়েরা আসেন
কাউন্সিলিং এর সময়, সেই সময় অনেক সময় জিজ্ঞাসা করেন যে আমার বাচ্চা ঠিকঠাক খাচ্ছে না, আমার বাচ্চা ঠিক পুষ্টি হচ্ছে না, আমার বাচ্চা বাইরে থেকে প্রচুর জিনিসপত্র কিনে খাচ্ছে, আমার বাচ্চা চকলেট খায়, আমার বাচ্চা চিপস খায়, এই খায় ওই খায়। তো আমার প্রশ্ন হচ্ছে, বাচ্চা যখন মায়ের গর্ভে ছিল তখন কিন্তু সে চিপস কাকে বলে, চকলেট কাকে বলে এগুলো জানে না, জানতো না। তাকে কে দেখালো প্রথম? কেউ তো দেখিয়েছে, বাড়ির লোক দেখিয়েছে। মা হিসাবে অনেকেই বলবেন যে না আমি তো দেখাইনি, আমি তো জানি না, কিন্তু বাড়ির অন্যান্য লোক দেখাতে পারেন। তাকে যে সব থেকে বেশি ভালোবাসে সে দেখাতে পারে। কারণ একটা বাচ্চাকে ঘিরে, একটা চাইল্ড যখন পৃথিবীতে আসে বা সবচেয়ে বড় কথা ফ্যামিলিতে আসে, তাকে নিয়ে মানুষের ইমোশন, ভালোবাসা, আবেগ, অনেক কিছু, সোহাগ, সমস্ত কিছু, আদর, এগুলো ঘিরে থাকে। এবং একটা শিশু ফুলের মতো হয়। তো ফুলকে আমরা যেভাবে ট্রিট করি, একটা বাচ্চাও কিন্তু সেরকম। তো ঠিক শিক্ষক দিবসের প্রারম্ভে, মানে এই প্রারম্ভে বলবো না, শিক্ষক দিবস কত হয়েছে তবুও এই সময়টা জুড়ে আমি এই কথাটাই বলবো, প্রতিটা শিশু আহ কি বলবো খুব স্পেশাল হয়। তো বাচ্চাকে আপনি যেভাবে রাখবেন, বাচ্চা কিন্তু সেইভাবে প্রস্ফুটিত হবে। তো অভ্যাসটা নিজে থেকে শুরু করুন, বাচ্চার উপর দোষ দিয়ে না। তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ চলে আসি। ফার্স্ট 6 মান্থস বাচ্চা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে, কোনো জল খাবে না, কোনো অন্য কিছু, ফলের রস। 5 মাসে, 3 মাসে, একদম নয়, 6 মাস কাটবে, একদম 6 মান্থস। এবার অনেকের বাড়িতে অন্নপ্রাশনের বিভিন্ন নিয়ম থাকে, কারো 7 মাসে থাকে, কারো 6 মাসে থাকে, এরকম। সেটা যাদের যেমন নিয়ম আছে ঠিক আছে, কিন্তু প্লিজ কমপ্লিট দ্যাট 6 মান্থস। আগে 6 মাস কমপ্লিট করুন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিয়ে, ব্রেস্ট ফিডিং ছাড়া আর কিছু না। এরপর বাচ্চা যখন 6 মাস ক্রস করে যাচ্ছে, তখন বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে। অন্নপ্রাশন মানে রাইস সেরিমনি, যেখানে বাচ্চা রাইস বা যার যেটা স্টেপল ফুড সেটা খাবে। স্টেপল ফুড অর্থাৎ আমরা ধরুন পশ্চিমবঙ্গে বসবাস করছি, আমাদের মোটামুটি প্রধান খাদ্য ধান আমরা বলতে পারি, মানে ধান থেকে তৈরি হয় ভাত বা ভাত জাতীয় যে কোনো জিনিস। তো আমরা মুখে ভাত এই কথাটা বলে থাকি, কিন্তু অনেকের বা সাউথের দিকেও যেহেতু আহ কি বলবো ধানটা বেশি উৎপন্ন হয়, তো ওদেরও স্টেপল ফুড হচ্ছে রাইস। যদি উত্তরপ্রদেশের দিকে যাই বা উত্তর ভারতের দিকে, সেখানে কিন্তু গম, জব, জোয়ার বাজরা আমরা রাজস্থানে পাবো। তো ওদের স্টেপল ফুড কিন্তু ওটা। তো জেনারেলি যে প্রদেশে যে স্টেপল ফুডটা বেশি উৎপন্ন হয়, আমরা কিন্তু প্রধান খাদ্য হিসাবে সেটাকে বেছে নিই। সেজন্য আমাদের ক্ষেত্রে কিন্তু মুখে ভাত। তো বাচ্চা প্রথম যখন জন্মাচ্ছে, তারপরে যখন সে 6 মাস অতিক্রান্ত হওয়ার পরে সে যখন প্রথম মুখভাত তাকে দেওয়া হচ্ছে, তো মুখে ভাত বা রাইস সেরিমনির ফার্স্ট খাবারটা হচ্ছে ভাতই থাকছে, বা পায়েস, পরমান্ন বলি আমরা। তো পায়েস থাকছে, বা মানে ভাত বা চাল থাকছে, অর্থাৎ কার্বোহাইড্রেট দিয়ে সে শুরু করলো। কেন শুরু করলো, এটাও আমি সকলের কাছে একবার কোয়েশ্চেন রাখছি। কেউ কি বলতে পারবে 6 মাসের পরেই কেন মুখে ভাত হয়? আমার যারা স্টুডেন্ট আছে তারা বলতে পারবে, যদিও তারা এখন মনে হয় জয়েন করেনি। যদি পরে তোমরা লাইভটা দেখে থাকো, আমাকে একটু কমেন্টে লিখবে কেন 6 মাস পরে একটা বাচ্চার অন্নপ্রাশন হয়। এটা বেসিক 9, 10, 11, 12 এর সিলেবাস, যে কেন আমরা 6 মাসের পরেই অন্নপ্রাশন দিই, কেন 5 মাসে দিই না, কেন 4 মাসে দিই না। এটার একটা যথেষ্ট কারণ আছে। কারণ আমি আগেই বলেছি, বিজ্ঞান সবসময় যুক্তি কারণ নিয়ে চলে। এই যে পুষ্টি বিজ্ঞান, আমি এত কথা বলি, পুষ্টিবিদ্যা নিয়ে, পোষণ মান্থ নিয়ে কথা হচ্ছে, পোষণ মান্থের সমস্ত কথা, এগুলো বিজ্ঞান ছাড়া এতটুকু কিচ্ছু নয়, সমস্তটা বিজ্ঞান। তো বিজ্ঞানকে সামনে রেখেই আমরা যুক্তি দিয়ে সব কাজগুলো সাজাবো। যদি কেউ কখনো আপনাকে প্রশ্ন করেন, প্লিজ কোয়েশ্চেন করুন, কেন, কেন জানার অধিকার সবার আছে, প্লিজ কোয়েশ্চেন করুন। আমার একজন পেশেন্ট আছেন, উনি আমার কাছে 1 মাস হয়ে গেছে ডায়েট করছিলেন। তো রিফাইন্ড সুগারটা ওনাকে বাদ দেওয়া হয়েছিল, চিনি খেতে পাচ্ছিলেন না বলে উনি প্রতিটা খাবারে গুড় মিশিয়ে খেতে শুরু করেন। তো অ্যাজ এ রেজাল্ট আফটার 1 মান্থ তাহার 1.5 কেজি ওজন কমেছে। কমবে না তো, ওজন কমবে না। কেউ যদি মনে করেন, এখানে যারা দেখছেন, কেউ যদি মনে করেন আমি চিনি খাবো না, তার বদলে গুড় খাবো, আমার ওজন কমে যাবে এবং আমি ভালো থাকবো, সেটা হবে না। কারণ গুড়ের মধ্যে অনেক নিউট্রিয়েন্টস আছে, আয়রনের একটা রিচ সোর্স। গুড় অনেক রকম ভাবে হেলদি, বাট গুড়, চিনি, মধু, বাতাসা, গ্লুকোজ পাউডার, যে কোনো ধরনের মিষ্টি, সুগার, রিফাইন্ড সুগার, বা যে কোনো মিঠাই টাইপের আইটেম, সব কিন্তু মিষ্টি, অর্থাৎ কার্বোহাইড্রেট বা র সুগার বলতে পারি, বা বলতে পারি সিম্পল সুগার।
মানে সরল শর্করা, যেটা খুব সহজেই আমাদের রক্তে গুলে যায়, মিশে যায়, এবং সেটা কিন্তু আলটিমেটলি কি ক্যালোরি বাড়াবে। তো কেউ যদি মনে করেন যে গুড় খেয়ে আমি ডায়েট এর মধ্যে গুড় রাখবো, গুড় রাখতেই পারেন, কিন্তু প্রতিদিন প্রতিটা খাবারে চা থেকে শুরু করে রাত্রে খাবার যে কোনো জিনিস অব্দি, তরকারি অব্দি যদি আপনি গুড় মিশিয়ে খেতে শুরু করেন, আপনার ওজন কিন্তু কমবে না। তো প্লিজ মিসকনসেপশন রাখবেন না। আমার সমস্ত শো গুলো করার একটাই উদ্দেশ্য, একটাই এম, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস গ্রো করা খুব জরুরি। তো সেই কারণেই কিন্তু লাইভে আসা, সেই কারণেই কিন্তু সবার সাথে ইন্টারাক্ট করা। তো আমি চাইবো আরো সবাই ইন্টারাক্ট করুন, যাতে আরো ভালোভাবে আমি আরো কিছু প্রশ্ন করতে পারি আর আপনাদের থেকেও কিছু জানতে পারি। কারণ সব সময় যে শিক্ষা, আমি মনে করি সেটা হচ্ছে দ্বিমুখী হওয়া উচিত। ছাত্র শিক্ষক সম্পর্ক হোক বা আমি যখন অ্যাওয়ারনেস দিচ্ছি, সেই জিনিসটাও কিন্তু দ্বিমুখী হওয়া খুব বাঞ্ছনীয়। তো নো ওয়ান, কেউ উত্তর দেননি, তবু আমি বলে দিই তাহলে। আহ, যেটা হচ্ছে অন্নপ্রাশন নিয়ে কথা বলছিলাম, ফার্স্ট 6 মান্থস, কেউ কি বলতে পারবেন যে কেন প্রথম 6 মাসের পরেই অন্নপ্রাশন দেওয়া হয় একটা বাচ্চার, কেন 4 মাসে বা 5 মাসে দেওয়া হয় না? কেউ যদি রেকর্ডেড দেখে থাকেন, পরে কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন। তবুও আমি একটু ওয়েট করছি সবার জন্য, কেউ যদি উত্তর দেন খুব ভালো হয়। নো ওয়ান, ওকে। তো এবার যেটা বলি সেটা হচ্ছে অন্নপ্রাশন কেন 6 মাসে দেওয়া হয়। আমাদের মুখের মধ্যে অর্থাৎ বাক্যাল ক্যাভিটি, এখানে একটি উৎসেচক গ্রো করে আফটার 6 মান্থস অফ এজ। প্রথম 6 মাস বাচ্চার মধ্যে কোনো রকমের শর্করা জাতীয় খাদ্যের পরিপাকের জন্য কোনো রূপ উৎসেচক থাকে না, প্রডিউসই হয় না। তাহলে তাকে যদি বাজার চলতি কোনো জিনিস আপনি কিনে খাওয়াতে থাকেন, তার মধ্যে থাকা শর্করা সে কি করে পরিপাক করবে? প্রতিটা খাবারের মধ্যে বেশিরভাগ যেটা থাকে সেটা হচ্ছে শর্করা থাকে। কিছু খাবার আছে যার মধ্যে একেবারেই নগণ্য বা একেবারেই শর্করা থাকে না, যেমন মাছ, মাংস, ডিম, এগুলোর মধ্যে শর্করা থাকে না। তো এবার প্রশ্ন হচ্ছে, যদি একটা বাচ্চা 6 মান্থস এর মধ্যে আহ যদি তাকে বাইরে থেকে কোনো সিনথেটিক কোনো প্রোডাক্ট খাওয়াতে থাকেন, তো তার মধ্যে থাকা শর্করাকে সে কি করে পরিপাক করবে? কারণ 6 মান্থস এর মধ্যে তো তার মুখগহ্বরের মধ্যে কোনো রকম শর্করা পরিপাককারী উৎসেচকই তৈরি হয়, তাহলে সে কি করে পরিপাক করবে? তো এই শর্করা পরিপাককারী যে উৎসেচক সেটা হচ্ছে টায়ালিন, যেটা কিন্তু সেদ্ধ শ্বেত সার অর্থাৎ স্টার্চের উপরে ক্রিয়া করে দিয়ে মল্টোজ তৈরি করে। মল্টোজ একটা শর্করার রূপ। তো এবার আমি যখন বাচ্চাকে 6 মাসের পরে প্রথম মুখে ভাত দিচ্ছি, জেনারেলি আমরা পরমান্ন বা পায়েস দিয়ে শুরু করি। তাহলে সেই পায়েসটার মধ্যে গুড় থাকতে পারে, চিনি থাকতে পারে, রাইস আছে, দুধ আছে। তো দুধটা প্রোটিন ধরে নিলাম, বাকিগুলো শর্করা, কিছু ফ্যাটসও থাকছে। তো সেটা পরিপাক সে তখনই করতে পারবে যখন তার টায়ালিন নামক উৎসেচকটা তৈরি হবে শরীরে। সেই 6 মাস পর্যন্ত কিন্তু টায়ালিন তৈরি হয় না, 6 মাসের পরে টায়ালিন তৈরি হয়। ঠিক এই কারণটার জন্যই কিন্তু আমরা অন্নপ্রাশন দিয়ে থাকি বাচ্চাদের 6 মান্থস অফ এজের পরে। তো এটা হচ্ছে অন্নপ্রাশনের নিয়ম। সেই ঠিক তারপর থেকেই বাচ্চার যেটা শুরু হয়ে যায় সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফিডিং বা সম্পূরক খাদ্য প্রদান। সম্পূরক খাদ্য মানে 0 to 6 মান্থসে সে শুধু ব্রেস্ট ফিড করেছে, ব্রেস্ট মিল্ক ছাড়া কিছু খায়নি। এখন তার 6 মাসের পরে কিন্তু শুধুমাত্র ব্রেস্ট মিল্কে আর হবে না, কারণ তার রিকোয়ারমেন্টস বেড়ে গেছে, দৈনন্দিন পুষ্টির চাহিদা বেড়ে গেছে। তাই তাকে কিন্তু এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে সম্পূরক খাদ্য। অর্থাৎ এবার আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়ে শুরু করব। এবার আপনারা শুরু করুন ফলের রস। ফলের রস কিভাবে দেব? ডাইলিউট করে, জল মিশিয়ে। যেগুলো ইজিলি ডাইজেস্টেবল ফ্রুট সেগুলোকে বেছে নিন। 6 মাসের পর বাচ্চাকে প্রথম দিয়ে শুরু করবেন যে কোনো জুস টাইপের ফল, প্রথমেই যেগুলো সহজপাচ্য হয়, অর্থাৎ মোসাম্বি, লেবুর জুস বলতে পারি। তারপরে কমলা লেবুও দিতে পারেন, অরেঞ্জ জুস। আচ্ছা, এছাড়া কলা দেওয়া যেতে পারে, পাকা কলা হতে হবে।
আচ্ছা, একদম নরম যে ফলগুলো, বেদানার জুস দিতে পারেন। আর যেটা দিতে পারেন সেটা হচ্ছে আপেল দিতে পারেন। আপেলকে একটু সেদ্ধ করে দিলে ভালো হয়, কারণ বাচ্চা তো সেই সময় দাঁত ওঠে না। তো সে যত নরম খাবার, ওদের একটা টেন্ডেন্সি থাকে বাচ্চা গিলে নেয় খাবারকে, চিবোয় না। তো চিউ না করার জন্য কিন্তু ওদের ক্ষেত্রে অনেক সমস্যা আসে, গলায় আটকে যাওয়া থেকে আরম্ভ করে পেটের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। সেই জন্য বাচ্চাকে একদম সুসিদ্ধ খাবার দিতে হবে, সহজ পাচ্য খাবার দিতে হবে, এবং সেই ফলগুলোর জুসই দিতে হবে যে ফলগুলো সে হজম করতে পারবে। তো এইগুলো দিয়ে শুরু করতে পারে। আর খাবার হিসাবে যেটা দেওয়া, আমি বলবো সব থেকে ভালো যেটা ব্যালেন্স ডায়েট হয়, ব্যালেন্স মিল, সেটা হচ্ছে খিচুড়ি। ভাত, ডাল, সবজি মিশ্রিত খিচুড়ি, এটা দিতে পারেন ভেজ হলে। যদি নন ভেজ হয় তাহলে ওকে প্রথম শুরু করবেন মাছ। মাছ একদম সহজপাচ্য জিনিস, কাঁটা ছাড়িয়ে নরম যে মাছগুলো সেদ্ধ করে দিতে পারেন, ঝাল ছাড়া যে কোনো কিছু। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, বাচ্চার খাবারে নুন এবং চিনি 1 বছর বয়স পর্যন্ত দেবেন না। WHO রেকমেন্ডেড এই রুলটা বহুদিন আগে চলে এসেছে, অনেকেই জানেন, অনেকেই মানেন, কিন্তু কিছু মানুষ আছেন যারা মনে করেন বাচ্চাকে যদি আমি নুন না দিই সে খাবে কি করে। তাই তো আবারও বলি, বাচ্চাকে যদি আমরা প্রথম যেটা অভ্যাস করাবো, বাচ্চা কিন্তু সেই অভ্যাসে চলবে। তাহলে বাচ্চার কাছে নুন কি সে জানে না, বাচ্চার কাছে চিনিটা কি সে জানে না, বাচ্চার কাছে চিপসটা কি সে জানে না, চকলেটটা কি সে জানে না। তাহলে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি, এটাকে চিপস বলে এটা এরকম খেতে, এটাকে চকলেট বলে এটাকে এরকম খেতে, এটা নুন বলে এটাকে এরকম খেতে। কিন্তু আমি যদি তাকে ইন্ট্রোডিউস নাই করাই, সে কি করে জানবে কোনটা কেমন খেতে? তাই নয় কি? বাচ্চার পুষ্টি কিন্তু মায়ের আম্বেলিকাল কর্ড থেকে গর্ভাবস্থায় হয়ে যায়। তাহলে তার কাছে টেস্ট কোনো ম্যাটার করে না, তার কাছে ম্যাটার করে পুষ্টি বা পোষণ। তো সেইটা তার যখন এবার স্বাদ করুক, তো তার প্রথম কথা হচ্ছে আমি তাকে নুন চিনি দেবই না। তারপর এবার অনেকের মতামত থাকে যে কেন দেব না, ও খেতে পারবে না। ওর স্বাদ কোরক গুলোই তো ডেভেলপমেন্ট হয়নি। ওর স্বাদ কোরকের যে, আমাদের যে জিভের মধ্যে স্বাদ কোরক গুলি থাকে, জিভের দুই পাশে থাকে, ডগার দিকে থাকে, মাঝখানে থাকে, পিছন দিকে থাকে। টক, ঝাল, নোনতা, কষাটে, তেতো, এগুলো সমস্ত আলাদা আলাদা জায়গা রয়েছে। তো তার কাছে তো স্বাদ কোরকটাই তৈরি হয়নি, সে কি করে বুঝবে যে এটা কিরকম স্বাদ? এটাকে নুন নোনতা বলে, ওটাকে ঝাল বলে, এটাকে মিষ্টি বলে, সে তো জানে না। আমি ইন্ট্রোডিউস করালে তবে জানবে। এবার একবার যদি আমি তাকে নুন দিই, সে পরের দিন যদি আমি নুন ছাড়া দিই সে খাবে না, কারণ তার কাছে ওটাই টেস্ট। সো প্রথম দিন থেকে যখন বাচ্চাকে প্রথম প্রথম খিচুড়ি করে খাওয়াবেন, বা গলা ভাত খাওয়াতে পারেন, ডাল খাওয়াতে পারেন। ডালের জলে ভালো মিনারেলস থাকে, পটাশিয়াম থাকে। ডাল এমনি সেদ্ধ করেও খাওয়াতে পারেন, বা ডাল লিকুইড হিসাবেও খাওয়াতে পারেন। হোল ডাল খাওয়ার চেষ্টা করাবেন বাচ্চাদেরকে। এছাড়া ফ্রুটস বললাম, এবং ইজিলি ডাইজেস্টেবল যে সবজিগুলো হয়, যেমন নরম সবজি, লাউ, কুমড়ো, এগুলো ভিটামিন এর জন্য ভালো, কুমড়ো। আচ্ছা, এছাড়া পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, এই ধরনের যে নরম সবজিগুলো রয়েছে এইগুলোকে খাওয়ানো শুরু করুন। টমেটো দিতে থাকুন খাবারে, এগুলো সব আস্তে আস্তে দিতে থাকুন। যেগুলো নরম ফল হয়, যেগুলো ঠান্ডা হয়, সবজিগুলো যেগুলো কুলিং বা কামিং এফেক্ট দেয়, এই ধরনের জিনিসগুলো আস্তে আস্তে বাচ্চার খাবারে দিতে থাকুন। গাজর দিন রান্না করে নরম ভাবে, যাতে ভিটামিন এ বা ক্যারোটিনটা আসে। তো এভাবে দিতে থাকুন। আচ্ছা, তো প্রথম তাহলে কমপ্লিমেন্টারি ফিডিং বা সম্পূরক খাদ্য এইভাবে সে শুরু করলো। তো এবার আসি ডিমের কথা। মাছ তো বললাম, মাছ ভীষণ সহজপাচ্য জিনিস, প্রত্যেকে খেতে পারে, প্রতিটা বাচ্চার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর মাছে অনেক ধরনের ওমেগা 3 তো থাকেই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা ভালো ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের শরীরে দরকার হয়। তো বাচ্চাকে মাছ অবশ্যই দেবেন। এইবার আসি ডিমের কথাতে। অনেকেই কিন্তু ডিম দিতে চায় না, যে বাচ্চা ডিম হজম করতে পারবে না। কথাটা আংশিক ভাবে ঠিক, আংশিক ভুল। বাচ্চাকে শুরু করতে হবে ডিমের কুসুম দিয়ে। কেন? কারণ ডিমের কুসুম একদম নরম, তুলোর মতো ভেঙে যায়, রাইট? সেই জন্য প্রথমে বাচ্চাকে ডিমের কুসুম দিয়ে শুরু করা উচিত, তারপর ডিমের সাদা। কারণ ডিমের সাদা তুলনামূলকভাবে শক্ত হয় একটু, অ্যালবুমিন পার, যেটা একটু শক্ত হার্ড হয়, এবং সেটা বাচ্চার ক্ষেত্রে একটু হজমের সমস্যা হয়। তার কারণটাও বলে দিই, বাচ্চা কিন্তু চিবিয়ে খায় না, গিলে নেয়। সেই জন্য 6 মান্থসের পরের কথা বলছি। সেই জন্য ডিমের কুসুম দিয়ে শুরু করা উচিত। ডিমের কুসুমে কি থাকে? অনেকেই বলবেন কোলেস্টেরল থাকে, থাকে, কিন্তু হেলদি কোলেস্টেরল, অর্থাৎ HDL, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, গুড কোলেস্টেরল, সেটা থাকবে। বাচ্চারও তো দরকার, কোলেস্টেরল মানেই খারাপ নয়, কোলেস্টেরলও দরকার। কারণ যে স্টেরলটা ফ্যাটের সোর্স হিসাবে যাচ্ছে,
এই যে আমাদের স্কিনের যে ময়েশ্চার, স্কিন যাদের মসৃণ টান টান, জানবেন সেটা ফ্যাটের জন্য। কারণ আমাদের প্রাণী দেহে, শুধু মানুষ নয়, যে কোনো প্রাণী দেহের ত্বকের নিচে থাকে অ্যাডিপোজ টিস্যু, যেটা কিন্তু ফ্যাট সঞ্চয় করে। সেটার কাজ শুধু লিপিড উৎপাদন করা বা গরম মানে শরীরকে উষ্ণ রাখা সেটা নয়, কিন্তু সেটার কাজ কিন্তু বডিকে বা আমাদের স্কিনকে ভালো রাখা। তো ফ্যাট ভীষণ ভাবে ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য, এবং সেটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে 6 মান্থস এর পরেই শুরু হয়ে যাবে, রাইট? আচ্ছা, এবার তাহলে কুসুম দিয়ে আমরা শুরু করব। একদম ভেঙে ভেঙে দিতে পারেন, খাবারের সাথে ম্যাশ করে দিতে পারেন, বা কুসুমকে যদি আমরা সেদ্ধ করি ভালোভাবে, ওয়েল অ্যান্ড কুক করলেই কিন্তু বাচ্চা একদম সুন্দরভাবে খেতে পারবে কুসুম। আর ডিমের কুসুমের মধ্যে আর কি থাকে? ভালো রকমের প্রোটিন থাকে, গ্লোবিউলিন প্রোটিন, হেলদি প্রোটিন, আর থাকে মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা বাচ্চার এই সময় ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব খুব জরুরি। থাকে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এগুলো থাকছে। আয়রন থাকে, যেটা আমরা নিজেদের অজান্তেই বাদ দিয়ে দিই। আয়রনের সোর্স নিয়ে আমি একটু পরে আসছি। তো ডিমের কুসুম ভীষণ ভাবে জরুরি। আগে ডিমের কুসুম দিয়ে শুরু করুন, তারপরে সাদা দিতে শুরু করুন। গেল, ফল খাবে সে, আর সাথে কিন্তু ব্রেস্টফিড চলবে। কমপ্লিমেন্টারি ফিডিং এর শর্ত এটাই, সম্পূরক খাদ্য সে বাড়ির রান্না যা খাচ্ছে খাবে, সিদ্ধ সুসিদ্ধ হলেই হলো, কিন্তু সাথে ব্রেস্টফিড চলবে। ঠিক আছে, শুধুমাত্র ব্রেস্টফিড তাকে পুষ্টি দিতে পারছে না বলেই আমাদের সম্পূরক খাদ্যটা দরকার হয়, তাই আমরা ওটা খাওয়াচ্ছি, রাইট? আচ্ছা, 6 মাস 7 মাস পর্যন্ত চললো, আর 12 মান্থস এবার বাচ্চা আস্তে আস্তে হাঁটতে শুরু করবে 1 বছরের পর থেকে। তারপর দেখবেন এই সময় বাচ্চার বিভিন্ন মোটর ডেভেলপমেন্ট দেখা যায়। মোটর ডেভেলপমেন্ট মিনস যান্ত্রিক কার্যকলাপ। যেরকম বাচ্চা আস্তে আস্তে কিছু ধরার চেষ্টা করবে, আঁকড়ে ধরার চেষ্টা করবে, দেখবেন বাচ্চা খুব অনুকরণ করে। এগুলো সাইকোলজির পার্টে চলে যাচ্ছি, বাট এটাও কিন্তু তার ব্রেনের বিকাশের সাথে রিলেটেড। বাচ্চা যত নিজের ব্রেনের বিকাশ যত সুন্দরভাবে হবে, তত কিন্তু সে এই অ্যাক্টিভিটি গুলো সুন্দরভাবে করবে। দেখবেন অনেক বাচ্চা 1 বছরে হাঁটতে শিখে যায়, অনেক বাচ্চা 1.5 বছর হয়ে যায় হাঁটতে শেখে না। তার কারণ কি? কারণ হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস এর অভাব। তার ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে না। ব্রেন যদি সিগন্যাল না দেয়, তাহলে সে কি করে কাজ করবে? তো তার জন্য কিন্তু ছোট ছোট মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো খুব খুব জরুরি। আচ্ছা, এবার আসি গরুর দুধের কথায়। গরুর দুধও কিন্তু একইভাবে নুন চিনির মতো 1 বছর পর্যন্ত চলে না। কারণ দুধের যে ল্যাকটোজটা থাকে, সেই শর্করাটা ওরা খুব একটা হজম করতে পারে না। আর গরুর দুধ হচ্ছে হাই ফ্যাট, একদম হোল মিল্ক, তো প্রচন্ড ফ্যাট থাকে বলে ওটা ওদের জন্য কিন্তু সহজপাচ্য নয়। তাহলে বাচ্চাকে ল্যাকটোজ মানে ক্যালসিয়াম কিভাবে দেব? ক্যালসিয়াম দেওয়ার প্রথম উপায় হচ্ছে ওকে দই দিয়ে ইন্ট্রোডিউস করা। প্রথম সে খাবে 1 চামচ করে দই, প্রত্যেকদিন 1 চামচ করে দিন। টক দই দেবেন, বাড়িতে পাতা দই দিন, কোনো প্রবলেম নেই। সব থেকে ভালো হয় হোমমেড কার্ড, হোমমেড সাওয়ার কার্ড অবশ্যই। আবারও বলছি, নুন চিনি মেশাবেন না, নর্মাল দই দিয়ে শুরু করুন। দেখবেন বাচ্চা যখন অতিরিক্ত খেয়ে ফেলে বা অতিরিক্ত ব্রেস্টফিড যখন করে ফেলে ছোট বয়সে, তখন দেখবেন বাচ্চা কিন্তু ভমিট করে, এবং তার মুখের মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসে দ্যাট ইজ দই। মানে দুধটা তার শরীরের ভিতরে গিয়ে কোয়াগুলেশন হয়ে গেছে, তঞ্চিত হয়ে গিয়ে সে দুধ আর তুলছে না, দই তুলছে। যেমন ভাবে প্রোবায়োটিক অর্থাৎ গুড ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস এই ক্ষেত্রে কাজ করে। দুধ যখন আমরা দইয়ের সাজু দিয়ে রেখে দিই, হোমমেড কার যেভাবে আমরা দই তৈরি করি, দেখবেন দই জমে যায়, নর্মাল টেম্পারেচারেই জমে যায়, ফ্রিজ বা কিছু দরকার পড়ে না। তো তার মানে সেখানে গুড ব্যাকটেরিয়া গ্রো করছে, তাহলে তার ভিতরে গিয়ে কিন্তু সেই গুড ব্যাকটেরিয়া গুলো কাজ করে সেই দুধকে তঞ্চিত করে দইয়ে পরিণত করে দিচ্ছে। সেই জন্য বাচ্চাকে দুধ দিয়ে ইন্ট্রোডিউস করাবেন না। ও ব্রেস্টফিড অলরেডি করছে, ওখান থেকে ক্যালসিয়াম পাবে কিছুটা, বাকিটা ওকে দই দিয়ে ইন্ট্রোডিউস করান। আস্তে আস্তে ছানা দিতে পারেন 1 বছরের পরে। এবার আস্তে আস্তে টোন্ড মিল্ক মানে লো ফ্যাট মিল্ক যেটা হয় সেটা দিয়ে শুরু করুন, তারপর বাচ্চা আস্তে আস্তে গরুর দুধ খাবে, রাইট? আচ্ছা, এবার গেল এগুলো সম্পূরক পুষ্টির মধ্যে এলো। হ্যাঁ, ব্রেস্ট ফিডিং এর জন্য আমি আরেকটু অ্যাওয়ারনেস দেবো। সেটা হচ্ছে প্রত্যেক বছর আমি বলেওছি আগে, সেটা হচ্ছে 1 থেকে 7ই সেপ্টেম্বর প্রতি বছর কিন্তু আমাদের ব্রেস্ট মিল্ক যে ব্রেস্ট ফিডিং উইক সেটা পালন করা হয়। অর্থাৎ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক, বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় প্রত্যেক বছর 1 থেকে 7ই অগস্ট। তো এটারও কারণ হচ্ছে অ্যাওয়ারনেস। কারণ অনেক বাচ্চারা আছে যারা কিন্তু সত্যিই মাতৃদুগ্ধ পায় না, তো তাদের জন্য, সেই সমস্ত মায়েদের জন্য এই অ্যাওয়ারনেসটুকু জরুরি। আচ্ছা, তো এবার পোষণ ভি পড়াই ভির নেক্সট পয়েন্টে আসি, সেটা হচ্ছে স্কুল লেভেল।
আমরা অনেকেই জানি স্কুল লেভে যখন এবার বাচ্চা আস্তে আস্তে স্কুলে যাওয়া শুরু করলো, 4 বছর 5 বছর বয়স থেকে প্রি স্কুল থাকছে, অনেকে আইসিডিএস এ পড়েন, সেখানেও কিন্তু কমপ্লিমেন্টারি ফিডিং হিসাবে লক্ষ্য করে দেখবেন খিচুড়ি দেওয়া হয়, অনেক সময় সোয়াবিন দেওয়া হয় ভেজ থাকলে, এবং নন ভেজের দিন কিন্তু ডিম থাকে। তার মানে ডিম কিন্তু জরুরি, এবং এই নিয়মগুলো কিন্তু আমি বা কেউ একজন অন্য কেউ তৈরি করেনি, এটা কিন্তু মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন যেটা হায়দ্রাবাদে রয়েছে, এইখানকার কিছু বিজ্ঞানীরা মিলে তৈরি করেছে। প্রতিটা খাবারে কি কি থাকবে, আইসিডিএস সেন্টার একটা বাচ্চা কি পাবে, স্কুলে মিড ডে মিল গিয়ে কি পাবে, সেটাও কিন্তু যথেষ্ট বিবেচনাযোগ্য, এবং সব জায়গায় বিজ্ঞান আছে। কারণ দৈনন্দিন চাহিদাটা বাচ্চার বাড়ে বয়স অনুযায়ী। 0 to 6 মান্থসে যা থাকে 7 to 12-এ অন্যরকম থাকবে, 1 থেকে 3 বছরে একরকম থাকবে, 4 থেকে 6 আলাদা থাকবে, এভাবে 8, 10, 11, 12, 12-র পরে সে অ্যাডোলেসেন্সে চলে যাবে, তারপর 18, 18-র পরে 20, 20-র পরে সেটা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা বয়সের পরিমাপ আলাদা, প্রতিটা বয়সের যে সমস্ত দৈনন্দিন চাহিদাগুলো অর্থাৎ রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস সেইগুলো আলাদা আলাদা। সেই জন্যই কিন্তু প্রত্যেকটা মানুষের ডায়েট চার্ট গুলো আলাদা আলাদা হয়, একজনের ডায়েট অন্য কেউ ফলো করতে পারেন না, ঠিক এই কারণে। তো এবার আসি স্কুল লেভেলে। যখন একটা বাচ্চা প্রথম স্কুল যায়, তখন এখানে দুটো জিনিসের ভূমিকা আছে। একটা হচ্ছে স্কুল টিফিন, মানে সে অনেকটা সময় জুড়ে স্কুলে থাকছে। তো যারা এখানে ইংলিশ মিডিয়ামে পড়েন, সিবিএসসি আইসিএসসি বোর্ডে অনেকেই আছে যারা, তারা জানবে যে ওদের কিন্তু অনেক সময় দুটো করে টিফিন টাইম দেওয়া হয়। কারণ অনেক সময় ক্লাস এত লেন্দি চলে, এমনি জেনারেলি 4টা থেকে 4:30 স্কুল ছুটি হয়। যদি আমি 11টা থেকেও ধরি, অনেকের কিন্তু 9টা বা 10টা থেকে স্কুল ছুটি মানে শুরু হয়। সকাল 9টা 10টা থেকে শুরু হয়ে অনেক সময় কিন্তু 5টা পর্যন্ত টেনে যায়। তো এতক্ষণ দীর্ঘ সময় কিন্তু একটা বাচ্চা সকালবেলা খেয়ে গেল, তারপরে যে সেটা স্কুলে গিয়ে খাবে, অর্থাৎ স্কুল টিফিনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক এই জায়গা থেকে শুরু করেই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মিড ডে মিল প্রকল্প অর্থাৎ মধ্যাহ্ন ভোজন পরিকল্পনা কিন্তু চালু হয়। ঠিক আছে, তো এইটা চালু করার একটাই উদ্দেশ্য ছিল কমপ্লিমেন্টারি ফিডিং দেওয়া, অর্থাৎ সম্পূরক খাদ্য। বাচ্চা যাতে কোনোভাবে অপুষ্টির শিকার না হয়, কারণ ভারত আমাদের অপুষ্টির দেশ। প্রতি বছর প্রচুর প্রচুর বাচ্চা কিন্তু মারা পড়ে একমাত্র অপুষ্টির কারণে। এছাড়া কিছু রোগ থাকে, কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, ডায়রিয়া তার মধ্যে অন্যতম, এগুলোর জন্য কিন্তু অনেক বাচ্চা মারা যায়। তো অপুষ্টি দূরীকরণের জন্য প্রথম এই পরিকল্পনা নেওয়া হয়েছিল, যেটা আইসিডিএস মিড ডে মিলের মাধ্যমে এসেছিল, যে প্রি স্কুল এরিয়াতে প্রি স্কুল বয়সে যে সমস্ত বাচ্চারা আছে তারা খাচ্ছে আইসিডিএস থেকে, আর তারপরে যখন সে 5 to 8-এ আছে, ক্লাস 5 থেকে ক্লাস 8, সে কিন্তু মিড ডে মিল পাচ্ছে। এবার যে কোনো স্কুলের যে কোনো ধরনের নিয়ম হতে পারে, কেউ বসিয়ে খাওয়ায়, অনেক স্কুল আছে যারা প্যাকড লাঞ্চ দেয়, অর্থাৎ এমন একটা লাঞ্চ বক্স যার মধ্যে প্যাকেটজাত কিছু থাকবে। প্যাকেটজাত মানে এই নয় যে বাজার থেকে কোনো কিছু কিনা আনা সিনথেটিক ফুড। প্যাকড লাঞ্চ মানে ভর্তি খাবার, সেটার মধ্যে প্যাক করা অবস্থায় আছে। তার মধ্যে কি থাকতে পারে, যে কোনো একটা কার্বোহাইড্রেটের সোর্স থাকতে পারে, চিড়ে হতে পারে, চিড়ে খুব ভালো একটা সোর্স বাচ্চার ক্ষেত্রে। মুড়ি নয়, কেন নয়? কারণ মুড়ির মধ্যে প্রচুর পরিমাণে নুন থাকে, প্রচুর পরিমাণে খাবার সোডা থাকে, সোডিয়াম কন্টেন্ট হাই, এবং মুড়ির মধ্যে এখন অনেকেই জানেন সাদা করার জন্য, মুড়িকে আরো ফাইন সাদা করার জন্য কিন্তু ইউরিয়া বা বিভিন্ন ধরনের জিনিস মেশানো হয়। সেই কারণে মুড়ি কিন্তু না দিয়ে চিড়ে দেওয়ার চেষ্টা করুন, যেগুলো ভাপা চিড়ে হয় বা বালিতে ভাজা চিড়ে। এগুলো আমাদের নিজের জন্য ভালো, বাচ্চার জন্য খুব ভালো। এবং যে সমস্ত বাড়িতে নুনের মাত্রা বেশি, রান্নায় প্রচুর প্রচুর নুন যায়, খাবারে অনেক নুন বা মুড়ি খাওয়ার মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ফোলা ভাব বা একটু ওজন বেশি, এই ধরনের জিনিসগুলো দেখা যায়। তার একমাত্র কারণ হচ্ছে সোডিয়াম। সোডিয়াম ডিপোজিশন যখন আমাদের বডিতে যাবে, তখন কিন্তু বডি আস্তে আস্তে ফুলতে থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সোডিয়ামের একটা ধর্ম। আর সোডিয়ামকে কিন্তু কোনোভাবে নষ্ট করা যায় না। সোডিয়াম ইজ আ হাইলি রিঅ্যাক্টিভ এলিমেন্ট, বা একটা খনিজ মৌল যেটা কিন্তু ভীষণ রিঅ্যাক্টিভ, তাকে কিন্তু তাপ দিয়ে কোনোভাবে নষ্ট করা যায় না। সোডিয়ামের কিন্তু রিয়াকশন লেভেল ভীষণ হাই। তাই কেউ যদি মনে করেন যে নুন আমি ভেজে নেব, একটু রোস্ট করে নেব,
আগুনে পুড়িয়ে নেব নুন, কিন্তু সোডিয়াম নষ্ট হবে না। ওকে, তো সোডিয়াম নষ্ট করার জন্য কোনো উপায় নেই, সেই জন্য আমাদের কি করতে হবে, সোডিয়ামের মাত্রাটাকে কম করতে হবে। ওকে, সো কিভাবে আমরা কম করতে পারি, চেঞ্জ করে খাবারগুলোকে পরিবর্তন করুন। ওকে, তো নুনটাকে কমানোর জন্য বা খাবারে মুড়ির জিনিসটাকে চেঞ্জ করার জন্য কিন্তু চিড়ে রাখতে পারেন। তো প্যাকড লাঞ্চে চিড়ে দেওয়া যেতে পারে। অনেক স্কুলের ক্ষেত্রে দেখেছি ফল থাকে, ডিম থাকে, বা কোনো ধরনের একটা কিছু প্যাকড টাইপের কিছু দেওয়া হলো, যেখানে রাইস বা সোয়াবিন জাতীয় কিছু থাকলো। জেনারেলি মিড ডে মিলে যখন ভেজ খাওয়ানো হয় সোয়াবিনটা থাকে প্রোটিনের সোর্স হিসাবে, এছাড়া ডাল তো থাকছে, খিচুড়ি হলে তো কোনো কথাই নেই, চাল ডাল সবজি দিয়ে খিচুড়ি হয়, এছাড়া কোনো দিন ডিমের তরকারি থাকে, আর মাসে বা 2 মাসে একবার বা দুবার কিন্তু মাংসও থাকে। আমি এটা জেনেই বলছি, দেখেই বলছি, অনেক স্কুল আছে যারা কিন্তু ভাত মাংসও খাওয়ানো হয়। এছাড়া বিভিন্ন অকেশন ওয়াইজ খাবারের যে মেনু গুলো রয়েছে সেই মেনু গুলোকেও কিন্তু চেঞ্জ করে স্কুল। তো এটা একদম খাওয়ানো যায় এবং অনেক বাচ্চা খায়, আর স্কুল লেভেলে কিন্তু খাওয়ানো হয়। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু মাই লাইভ সেশন. Please comment and tell us how much you like this show. আচ্ছা, তো এবার আমি আসবো মিড ডে মিলে। বললাম মিড ডে মিলের মধ্যে এই ধরনের জিনিসগুলো রাখা যেতে পারে। আচ্ছা, মাছ খুব একটা রাখা হয় না, কারণ মাছ কাঁটা বেছে বাচ্চারা খেতে পারে না বলেই মাছটা কিন্তু মিড ডে মিলে রাখা হয় না। ডিম, মাংস, সোয়াবিন, ডাল, খিচুড়ি এগুলো কিন্তু রাখা হয়, স্কুল লেভেলেও কিন্তু রাখা। তো মিড ডে মিল প্রোগ্রামটা এই কারণেই করা হয়েছিল, বাচ্চাদের মধ্যে অপুষ্টি দূরীকরণের জন্য। আর একটা বড় কারণ ছিল, সেটা হচ্ছে টু স্টপ ড্রপ আউট রেট। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দেয়, পড়াশোনা করে না। তার কারণ হচ্ছে এমন অনেক ফ্যামিলি আছে যারা হয়তো দুবেলা ঠিকঠাক ভাবে খেতেই পায় না। তো তারা পড়াশোনা করবে কি করে? আবার এই টপিকে চলে এলাম, ঠিক কোন জায়গা দিয়ে শুরু করেছিলাম, পোষণ ভি পড়াই ভি, অর্থাৎ পোষণ দরকার, তবেই কিন্তু আমার পড়াই ঠিকঠাক হবে। পড়াশোনার জন্য পুষ্টি ভীষণ ভাবে জরুরি। তো এমন অনেক ফ্যামিলি আছে, এমন অনেক বাচ্চা আছে যারা ঠিক মতো খেতে পায় না। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটাও ভালো নয় যে তারা, অনেক বাচ্চা এরকমও আছে যারা না খেয়ে স্কুল আসে। তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা বড় সমস্যা দাঁড়িয়ে যায়। তো ঠিক এই কারণে তখন বাচ্চারা কি করতো, কাজ করার জন্য হোক বা যে কোনো কারণে কিন্তু স্কুল ড্রপ আউট করতো, স্কুল ছেড়ে দিত। কোভিড এর পর কিন্তু আমরা এরকম অনেকটা ফেস করেছি, বাচ্চাদের দেখতে পাচ্ছি যে একদমই তারা স্কুল আসছে না। অনেকের ক্ষেত্রে দেখেছি যে স্কুল ছেড়েই দিচ্ছে, ড্রপ আউট রেট বেশি। কোভিড এর পর এই সমস্যাটা আবার এসেছিল, কিন্তু আবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার আমরা সেইটাকে কিছুটা হলেও কিন্তু ফিরিয়ে আনতে পেরেছি। তো তার একটা বড় কারণ কিন্তু ড্রপ আউট রেটকে স্টপ করা, স্কুল যেটা স্কুল ছুট বলি, স্কুল ছুটকে হারানো এবং বাচ্চাদের আরো পড়াশোনামুখী করে তোলা, সেই জায়গা থেকে তাদের কমপ্লিমেন্টারি ফিডিং দিয়ে, খাবার দিয়ে এবং সর্বোপরি পুষ্টি দিয়ে কিন্তু তাদেরকে স্কুলের মধ্যে নিয়ে আসা। তো এটা একটা মিড ডে মিলের প্রোগ্রাম। থার্ড পয়েন্ট হচ্ছে আইএফএ ট্যাবলেট। আইএফএ ট্যাবলেট ইজ iron folic acid tablet. Iron folic acid tablet is generally given to the people of school from adolescent period actually. মানে যখন আমরা বয়ঃসন্ধি কালে যাই একটা বাচ্চা, WHO রেকমেন্ডেড, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বয়ঃসন্ধি কাল হচ্ছে 10 থেকে 19 বছর। তো 10 বছরের একটা বাচ্চা কত পড়বে, ক্লাস 5 এরকম, বা আরেকটু পরেও হতে পারে। 6-এ জেনারেলি 12 বা 11 বছরের হয়, ওই 5 বা 4 থেকে চালু হয়ে যায়। তো কারণ পুরো প্রাইমারি সেকশনটা যেটা 1 to 5 আছে, তারাও কিন্তু মিড ডে মিল পায়, আর এমনি হাই স্কুলের ক্ষেত্রে 5 to 8। তো এবার যখন একটা বাচ্চা বয়ঃসন্ধিকালে গেল, কারো কারো ক্ষেত্রে ক্লাস 5-এই চলে আসছে, কারো কারো ক্ষেত্রে কিন্তু ক্লাস 6-এ আসছে। তো 10 বছর বয়স থেকে জেনারেলি অ্যাভারেজে বয়ঃসন্ধিকাল চলে আসে। তো এই সময়টা জুড়ে স্কুলে প্রথম অ্যানিমিয়া প্রিভেনশনের জন্য চালু করা হয়েছিল আইএফএ ট্যাবলেট বিতরণ। আইএফএ ট্যাবলেটটা কি? আইএফএ ট্যাবলেট হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, যেটা একটু ছোট ট্যাবলেট ফর্মে আসে, 9টা ক্যাপসুল, অনলি ট্যাবলেট। কারণ বাজার চলতেই যদি আমরা কোনো আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট কিনে থাকি, দেখবেন ওটা সবসময় ট্যাবলেট ফর্মে আসে, কোনো ক্যাপসুল ফর্মে কিন্তু নয়।
যদি ক্যাপসুল কেউ দিতে থাকে তাহলে জানবেন যেটা ভুল, একমাত্র ট্যাবলেট ফর্মে আসে। তো আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটটা আইএফএ ট্যাবলেট বিতরণ করা হয়, এটা কিন্তু আইসিডিএস সেন্টারেও দেওয়া হয় মায়েদের জন্য, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, যাতে তাদের আয়রনটা ঠিকঠাক থাকে। এবং বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই বয়ঃসন্ধিকালে প্রতিটা বাচ্চা কিন্তু আইএফএ ট্যাবলেট পায়। এবার এখানে অনেক ড্রব্যাকস আছে। যখন পড়াতে গিয়ে অনেক সময় খেয়াল করেছি অনেক বাচ্চা কিন্তু আইএফএ ট্যাবলেট খায় না, ফেলে দেয়। কেন ফেলে দেয়? এখানেও কারণ আছে, তার বাড়ি থেকে বারণ করেছে। বেশিরভাগ আমি শুনেছি যেটা হচ্ছে কেন খাচ্ছ না, কারণ বাড়ি থেকে বারণ করেছে, যে স্কুল থেকে দেওয়া হচ্ছে তো তাই খাবে না, স্কুল থেকে দেওয়া হচ্ছে তো বিনা পয়সার জিনিস খুব একটা ভালো হবে না তো খাবে না। সকলের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, আইএফএ ট্যাবলেট ভীষণ ভাবে জরুরি একটা সাপ্লিমেন্ট। এই যে আপনারা বাজার থেকে সাপ্লিমেন্ট কিনে খান না, আইএফএ ট্যাবলেট ইজ আ সাপ্লিমেন্ট অফ আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। তো আয়রন ফলিক অ্যাসিড কিন্তু প্রতিটা বাচ্চার ক্ষেত্রে দরকার হয়। আর বাচ্চা কেন, সমস্ত মেয়েদের ক্ষেত্রে খুব জরুরি, ছেলেদের ক্ষেত্রে জরুরি, প্রতিটা মানুষের ক্ষেত্রে জরুরি। কারণ আয়রনের সেইভাবে কোনো ফুড সোর্স আমরা খুব একটা পাই না জেনারেলি, কারণ আয়রনের ফুড সোর্স খুব কম আছে। এবার এখানেও অনেক মিসকনসেপশন আছে, সেটা আমি ক্লিয়ার করছি আস্তে আস্তে। তো আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট যদি স্কুল থেকে দেওয়া হয়, প্লিজ বাচ্চাদের খাওয়াবেন। শুধুমাত্র দেখে নেবেন অ্যাসিড ট্যাবলেটটা যেটা রয়েছে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেটের, সেটা যেন ডেট এক্সপায়ার না হয়। যদি ডেট এক্সপায়ার না করে, ট্যাবলেটটা ঠিক থাকে, তাহলে বাচ্চাকে প্লিজ খাওয়াবেন। সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ বাচ্চাকে বলবেন না যে স্কুল থেকে দেওয়া ট্যাবলেটকে খাওয়াবেন না, প্লিজ খাওয়ান। কারণ বিশ্ব জুড়ে প্লাস আমাদের এতে ভারতে আমাদের এত অ্যাওয়ারনেস কম, অ্যানিমিয়াতে প্রচুর মানুষ ভোগে, বিশেষ করে মেয়েরা। ছেলেদেরও অ্যানিমিয়ার এখন সমস্যা থাকে না, কারণ তাদের ব্লাড লসের কোনো ব্যাপার থাকে না, কিন্তু বয়ঃসন্ধিকালে প্রচন্ড পরিমাণে কিন্তু আয়রনের একটা অভাব দেখা যায়। কারণ এই সময়টা গ্রোথের টাইম, গ্রোথ স্পার্ট বলা হয় বয়ঃসন্ধিকালটা। মানে এই সময় বাচ্চারা প্রচুর ভাবে গ্রো করে, তাদের বয়সে শারীরিক ভাবে, মানসিক ভাবে, ইমোশনালি সব দিক দিয়ে কিন্তু তারা গ্রো করে। তো তাদের বাড়ন্ত বয়স, এই সময়টা যদি তারা মাইক্রো নিউট্রিয়েন্টস না পায়, অর্থাৎ আয়রন মানে লোহা, ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন B9, তো এটা যদি না পায় তাহলে কিন্তু প্রচুর সমস্যা দেখা যায়, রাইট? আচ্ছা, তো সেই কারণের জন্যই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ অনেক দিন আগে শুরু হয়েছে, এবং প্রতিটা স্কুলে দেওয়া হয়, প্রতিটা ক্লাসে প্রতিটা বাচ্চা পায়। কিন্তু অনেক মায়েরা এটা খেতে দেন না। তো প্লিজ আই রিকোয়েস্ট টু অল অফ ইউ, অল দা পেরেন্টস হিয়ার ওভার হিয়ার, যে প্লিজ তাদেরকে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে দিন। এটা মাসে 4টে করে দেওয়া হয় ডোজেসটা, অর্থাৎ প্রতি সপ্তাহে একটা করে। খাবার পরে ওরা প্লেন খেয়ে নেবে, যে কোনো খাবার পরে, কারণ আয়রন আমাদের শরীর কিন্তু অ্যাবজর্পশন করে না, অর্থাৎ শোষণ হয় না। জেনারেলি বাচ্চাদের ওই বলা হয় মিড ডে মিলের পরে বা স্কুল টিফিনের পরে তোমরা খেয়ে নাও, কারণ ওই সময় একটা এমন প্যাকড লাঞ্চ বা মিড ডে মিল বা যে কোনো খাবার তারা বাড়ি থেকে নিয়ে আসছে, তার মধ্যে আমরা আশা করতে পারি একটা ভালো খাবার দেওয়া যায়। তো এখানেও গন্ডগোল আছে, অনেক বাচ্চা লুচি পরোটা নিয়ে স্কুল চলে আসে, চাউমিন, মানে মায়েদের বুঝতে পারে না মায়েরা যে কি দেবো, টিফিন কি দেবো এটা ভেবে উঠতে পারে না বলে লুচি পরোটা দিয়ে কাটিয়ে দেয়, এবং ফলস্বরূপ কি হয়, সেই বাচ্চাটা চাইল্ডহুড ওবেসিটির শিকার হয়ে যায়। বসে বসে খাওয়া, বসে বসে পড়া, অনলাইন ক্লাস করা, ফোন নিয়ে ঘাঁটা, ট্যাবলেট, কম্পিউটারের সামনে বসে থাকা, কম্পিউটার শিখতে যাওয়া, তারপরে ওই আর কি ফোনের মধ্যে গুজে থাকা, এবং সেই জায়গা থেকে একটা বসে যাওয়ার যে টেন্ডেন্সি, সেখান থেকে তার অ্যাবডোমিনাল সমস্ত যে পেশিগুলো রয়েছে সেগুলো সাপ্রেস হতে থাকে এবং ফ্যাট ডিপোজিশন হয়। তারপরে অ্যাক্টিভিটি কম, এখনকার বাচ্চাদের মধ্যে অ্যাক্টিভিটি কম। কিন্তু আমি এখনো নিজে দেখেছি অনেক স্কুলে গিয়ে কিন্তু স্কুলের বাচ্চারা প্রচুর খেলাধুলো করে। এবার হাতে পায়ে দুরন্ত এক জিনিস, খেলাধুলো করা অন্য জিনিস। তারা যদি সত্যিই ফুটবল খেলে, ফুটবলের মতো খেলে বা দৌড়ে বেড়ায়, সেই জায়গা থেকে কিন্তু তার অ্যাক্টিভিটি হচ্ছে। কিন্তু একটা বাচ্চা গেল, বদমাইশি করলো, স্কুলে বিভিন্ন রকমের দুরন্তপনা করলো, সেটা কিন্তু কোনো অ্যাক্টিভিটির মধ্যে পড়ে না। তো বাচ্চাকে প্লিজ খেলতে পাঠান। এমন অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে এসে মানে দুঃখ করে রীতিমতো, যে বাড়িতে খেলতে যেতে দিচ্ছে না। খুব কষ্ট লাগে কথাগুলো শুনে, যে কেন না, পড়াশোনার ক্ষতি হবে। আবারও চলে আসি, পোষণ ভিপার হাই ভি এটাকেই সাপ্রেস করে যাচ্ছে। যদি আমি পোষণ না পাই, কি করে আমি পড়াশোনা করব? আর পোষণ বা পুষ্টির মধ্যে সব থেকে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় হচ্ছে এক্সারসাইজ। কারণ কোনো বাচ্চা এক্সারসাইজ করে না,
কোনো বাচ্চা কিন্তু এখন যোগব্যায়ামের সঙ্গে সেভাবে যুক্ত নয়, কিন্তু অথচ আমাদের সময় আমি বলবো না, এখনো কিছু ছেলে মেয়েকে আমি দেখি যারা রীতিমতো নাচের ক্লাসে, ক্যারাটের ক্লাসে বা যোগার ক্লাসে যায়। প্লিজ প্লিজ তাদের দৈনন্দিন রুটিনে একটা খোলা সময় তাদের রাখুন, যে সময়টা সেটা মোবাইলের জন্য নয়, এক্সারসাইজের জন্য, 4-5টা মানুষের সাথে কথা বলার জন্য। সে যখন যোগা ক্লাসে যাবে, সে যখন ডান্স ক্লাসে যাবে, সে যখন ক্যারাটের ক্লাসে যাবে, আরো 4-5টা ছেলেমেয়ের সাথে সে আরো কিছু শিখবে। প্রতিদিন আমরা শিখি, তাই না? প্রত্যেকের থেকে শিখি, আমিও শিখি, প্রতিদিন শিখি। তো সেইটা তাকে সুযোগ করে দিন। তার মধ্যে এই আক্ষেপটা রাখবেন না যে সে খেলতে যেতে পারছে না। অনেক ছেলেদের মধ্যে যেটা থাকে, ক্রিকেট ফুটবল গুলো নেশা বেশি থাকে, সেগুলো তাদের করতে দিন। মেয়েদের যেটা থাকে, খেলতে যাওয়া, ছোটখাটো কিছু খেলা, যে কোনো দৌড়াদৌড়ির খেলা, এগুলো মেয়েরা খেলতে থাকে, তাদেরকে প্লিজ খেলতে দিন। ফোনটা থাকবে, পাশে থাকবে, কারণ অনলাইন ক্লাস যবে থেকে এসেছে কোভিড এর পর থেকে আমরা বড্ড বেশি গ্যাজেট বেসড হয়ে গেছি। সেটা থাকবে, থাকুক পাশাপাশি, কারণ বিজ্ঞানের অগ্রগতিকে নিয়েই আমাদের জীবন এগোবে, তো সেটা থাকবে। কিন্তু প্লিজ 0.5 ঘন্টা হলেও খেলতে ছেড়ে দিন। বিশ্বাস করুন, এতে প্রচুর অক্সিজেন আসে, শরীরে প্রচুর অক্সিজেন আছে। যত বেশি অক্সিডেশন হবে আমাদের কিন্তু ব্রেন আরো শার্প হবে। আর সেই সময় একটা বাচ্চা যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যাচ্ছে, তাকে তো আরো বেশি করে আমাদের সেই অক্সিজেনটা দেওয়া উচিত, সেই ফাঁকা সময়টা দেওয়া উচিত। সবচেয়ে বড় কথা, নিজের সাথে নিজের সময় কাটানো উচিত, নিজের ভালো লাগার কিছু সময় তাদেরকে স্পেন্ড করতে দেওয়া উচিত। তো প্লিজ ডু দ্য সেম। আচ্ছা, এবার আমরা আসবো গ্রোথ মনিটরিং এ। তো স্কুলে বিভিন্ন ধরনের এনগেজমেন্ট হতে থাকে, যেমন আমরা জানি প্রত্যেকটা স্কুলে স্পোর্টস ডে পালন করা হয়, স্পোর্টস হয়। কেন হয়? ওই একই ব্যাপার। পোষণ বি পাড়াইবির মধ্যে স্পোর্টস ডে ভীষণ ভাবে ইমপ্লিমেন্টেশন দেয়, কারণ স্পোর্টসে যদি একটা বাচ্চা না আসে বা খেলাধুলো যদি না করে, সেই ক্ষেত্রে বাচ্চার অনেক রকমের সমস্যা পরবর্তী ক্ষেত্রে আসতে পারে, যেটা আমি আলোচনা করলাম অলরেডি। তো স্পোর্টসে রাখুন প্লিজ। যে কোনো ধরনের খেলাধুলো হতে পারে, বা কিছু যদি না হয় বলুন যে হাঁটতে যাও, লাফ দড়ি খেলো, ছুটে আসো, দৌড়ে আসো, জগিং করো, ক্যারাটে করো, আহ সে ধরাধরিও খেলতে পারে নিজেদের বন্ধুদের সাথে। সেটাই খেলা, সেটাই আনন্দ, সেটাই এক্সারসাইজ। তো এগুলোকে করান। যত এগুলো ভালো হবে তত গ্রোথ ভালো হবে, বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্ট ভালো হবে, ব্রেনের বিকাশ ভালো হবে, ব্রেন ডেভেলপমেন্ট ভালো হবে, ইমোশনালি সে আরো বেশি স্ট্রং হয়ে উঠবে। কারণ বয়স সন্ধিকালে কিন্তু প্রচুর প্রচুর পরিবর্তন একটা বাচ্চার দেহ মনে দেখা যায়। তো সেটাকে সে আরো বেশি অ্যাকসেপ্টেবল হবে তার কাছে। তো এক্সারসাইজ ইজ আ মাস্ট থিং, রাইট? আচ্ছা, এবার আইসিডিএস এ কিছু গ্রোথ মনিটরিং করা হয়, যেটা 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে করা হয়। ছেলেদের ক্ষেত্রে অনেকেই জানেন, একটি আকাশি রঙের বা স্কাই ব্লু কালারের একটি গ্রোথ চার্ট থাকে, এবং মেয়েদের ক্ষেত্রে পিঙ্ক কালারের একটি গ্রোথ চার্ট থাকে। সেখানে কিন্তু 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের গ্রোথ মনিটরিং করা হয়, রীতিমতো ওয়েট চেক করা হয়, হাইট চেক করা হয়। এটা কিন্তু থাকে, এবং সেই ওজনটা, সেই হাইটটা করা জরুরি। কারণ বয়ঃসন্ধিকালের পর থেকে প্রতিটা বাচ্চার ওজন বাড়তে থাকে, হাইটও কিন্তু একইভাবে বাড়তে থাকে। তো এই জায়গাগুলোকেই বলা, হাইট ওয়েট চেক করা, প্রত্যেকটা হেলদি চেক আপের মধ্যে রাখা, হেলদি কিন্তু কিছু ইটিং লাইফস্টাইল, যেগুলো ইটিং অভ্যাস মানে বিহেভিয়ার, এমন কিছু বিহেভিয়ার, এমন কিছু অভ্যাস, সেগুলোকে নিজেদের দৈনন্দিন জীবনে আত্মস্থ করা। যেমন কিছু ছোট উদাহরণ দিই, অনেক মা বলেন যে আমার বাচ্চা চিবিয়ে খায় না, টপ টপ করে গিলে নেয়। কেন? কারণ তাকে ওইভাবে অভ্যাস করানো হয়েছিল। এই যে বললাম প্রথমেই, একটা বাচ্চা গিলে খায় ও কারণ তার সেই সময় দাঁত থাকছে না। কিন্তু যখন দাঁত হচ্ছে তখন তাকে বলুন ভালোভাবে চিবিয়ে খেতে। সমস্ত কাজ সে তাড়াতাড়ি করুক। স্কুলের বাস এসে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, স্কুল শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে হবে, ঘুম থেকে উঠতে লেট করছে তাই খাওয়ার টাইম নেই, ছুটে ছুটে খাবার করছে, মা থালা নিয়ে পিছনে ঘুরছে। দিস ইজ নট আ রাইট থিং। চেষ্টা করুন বাচ্চাকে 0.5 ঘন্টা বসে খাওয়াতে। আপনারও ধৈর্য জরুরি। একজন মায়ের ধৈর্যের অভাবের জন্য কিন্তু একজন বাচ্চা অধৈর্য হয়ে পড়ে। এটা অনেকে মানতে চান না, কিন্তু এটাই সত্যি। তো মায়ের ধৈর্য আগে দরকার। আর সর্বোপরি সবসময় আমরা মাকে দিয়ে তুলনা দিই, মা এরকম, মা সেরকম, মায়ের বাচ্চা। কিন্তু মায়ের ছাড়াও সে তো তার বাবারও ছেলে মেয়ে। তাহলে বাবাকেও কিন্তু একইভাবে, অর্থাৎ পেরেন্টস বোথ অফ ইউ যারা আছেন, বাবা মা প্রত্যেকে কিন্তু একইভাবে বাচ্চাকে সামলাতে হবে সব দিক দিয়ে। মায়ের কাজ শুধুমাত্র তাকে খাওয়ানো, পড়ানো, রেডি করা না, দুজনেরই কাজ। কারণ দুজনেরই সন্তান, তাহলে যার হবে বা যার যা যাবে দুজনেরই যাবে। সেই জন্য কাজকে স্প্লিট করে নিন। একজন মা যদি সে ওয়ার্কিং হয়, তার পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় সংসার, ঘর, বাইরে, বাচ্চা সবটা সামলানো। তো প্লিজ বাবাদের যারা আছেন, যারা দেখছেন,
তাদের বলবো তারা হেল্প করুন। বাচ্চার খাওয়াটা আপনি করাতে পারেন, আপনি ড্রেস আপ করাতে পারেন, তাকে রেডি করাতে পারেন, তার মাকে হেল্প করার জন্য যে কোনো কিছু ছোট ছোট কাজ করতে পারেন। তো যে কোনো কাজ কোনো জেন্ডার বেস হয় না, প্রত্যেকটা কাজ প্রত্যেকের জন্য। তো সব চাপটা মায়ের ওপর না দিয়ে, যে ল্যাকটেশন পিরিয়ডের কথা আমরা বললাম, মাকে আপনি যদি হেল্প করতে না পারেন, মোরাল সাপোর্ট দিন, তাকে আরো বেশি করে ভালোবাসুন, তাকে স্নেহ করুন। মোরাল সাপোর্ট ভীষণ হেল্প করে। একটা মানুষ যদি পজিটিভ এনভায়রনমেন্টে থাকে, সে এমনিই প্রস্ফুটিত হবে, এমনি গ্রো করবে। ঠিক বাচ্চারাও তাই। বাচ্চাদের যত পজিটিভিটি দেবেন, যত মোরাল সাপোর্ট দেবেন, যত বেশি করে তার কেরিয়ারে সাপোর্ট করবেন, প্রত্যেকটা সময় সে যখন পড়ে যাচ্ছে তাকে উঠে দাঁড়াতে বলছেন যে তুমি নিজে পারবে, সেটাকে লাইফে চেঞ্জ করুন, চেষ্টা করুন। প্রত্যেকটা বাবা মার সেটা দরকার। বাবা এবং মা, শুধু মা নয়, বাবারও দরকার। এবং ফ্যামিলি মেম্বার যারা আছেন, যদি এখন নিউক্লিয়ার ফ্যামিলি বেশি হয়ে গেছে, যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকেন, দাদু ঠাকুমা, জেঠু জেঠিমা বা দাদা দিদি, প্রত্যেকে হেল্প করুন। কারণ একটা ছেলে বা একটা মেয়ে শিশু থেকে তবে মহিলা হয়ে উঠবে প্রত্যেকের সাহায্যে। আমরা প্রতিদিন প্রত্যেকের কাছ থেকে শিখি। তো চেষ্টা করুন সকলকে সাহায্য করতে, বাচ্চাদের সাহায্য করতে, বাচ্চার মাকে হেল্প করতে, সাপোর্ট করুন। এটা খুব জরুরি। এবার আসে কিছু অভ্যাসে। যেমন অনেক মায়েরা বলে থাকেন যে আমার বাচ্চা ঠিক মতো খাচ্ছে না, চিবাচ্ছে না। যেটা আমি বললাম, চিবানোটার চেষ্টা করুন, যে ওকে বলুন যে যতক্ষণ না সে চেবাবে খাবার তারপর পাবে না। দরকার হলে সে সেদিন আধ পেটা খেয়ে যাবে। বাচ্চাকে শাসন করা খুব জরুরি। সোহাগ করুন, ভালোবাসুন, সাপোর্ট করুন, বাট শাসন করুন। কারণ এখনকার দিনের বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাই, যতটা না সে ভালো হচ্ছে, যতটা সে পড়াশোনায় ভালো, সে তো পড়াশোনায় ভালো, তো সে সব দিক দিয়ে ভালো। কিন্তু অনেক সময় পড়াশোনায় ভালো হলেও কিন্তু সে মরালিটি শেখে না, সেই যে নৈতিক শিক্ষাগুলো সে শেখে না। কারণ তার বাবা মা তাকে খুব যত্নে মানুষ করে। প্রতিটা বাবা মার কাছে তার সন্তান ভীষণ আদরের, যত্নের। বাট শাসন করা জরুরি। তাকে সঠিক বিহেভিয়ারটা শেখান। দরকার হলে তাকে সেদিন আধ পেটা খাইয়েও পাঠাবেন, অভাবটা বোঝাবেন। ছেলে মেয়েদের অভাব বোঝানো খুব জরুরি। অভাবটা না বুঝলে খাদ্য কিভাবে আমরা অর্জন করি, কিভাবে আর্ন করি, সেই জিনিসটা বোঝানো দরকার। এবং সেটা শুরু হবে কিন্তু ছোটবেলা থেকেই। আজকে যদি 18 বছর পর গিয়ে তাকে বোঝান, সে বুঝবে না, বুঝতে পারে না। তার ভিতটাকে তৈরি করতে হয়। তো শাসনটা ভীষণ জরুরি। তাকে বলুন খাবার চিবিয়ে না খেলে তুমি পাবে না। কিংবা এটাও লোভও দেখাবেন না যে তুমি খেয়ে নাও, তোমাকে আমি মোবাইল দেবো। এটা করবেন না। তাহলে সে প্রতিটা কাজের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন কিছু করে তারপর বলবে তুমি আমাকে মোবাইল দাও। তখন সেই জায়গাটা কিন্তু আপনারা আর সরাতে পারবেন না। তাকে খাবার অভাবটা বোঝান, আর্নিং এর অভাবটা বোঝান, যে আর্নিং কিভাবে আমরা করি, কত কষ্ট করে একটা মানুষ রোজগার করে। প্রতিটা জিনিস উদাহরণ দিন। শিখবে তো সে ছোটবেলা থেকেই। আমরা যদি ভিত তৈরি করতে না পারি, পরবর্তী ক্ষেত্রে বাচ্চার কাছ থেকে অনেক কিছুই এক্সপেকটেশন রেখে কোনো লাভ হয় না। সেই জন্য শাসন করুন, ভীষণভাবে দরকার। সোহাগও করুন, আদরও করুন। আরো অনেক মায়েরা বলে থাকেন যে আমার বাচ্চা গ্লাসে জল খায় না, বোতলে খায়, বোতলে খেয়ে অভ্যস্ত। আমি একটা প্রশ্ন করি তাদের, যে আপনারা কি গ্লাসে জল খান? আপনারা কি থালা সাজিয়ে বাঁদিকে গ্লাস নিয়ে বসেন? খাবার পর উঠে গিয়ে কি গ্লাসে জল ঢেলে খাবার খান, জল খান? সেটা দেখুন। যদি আপনারা না করেন, তাহলে আপনার বাচ্চার থেকে আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন না যে আপনার বাচ্চা সেটা করবে। তো আপনি যেটা করবেন সেটা কিন্তু বাচ্চার উপরে ইমপ্লিমেন্টেশনটা সেরকমই হবে, ভালো খারাপ সবটাই। এছাড়া আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্লাস্টিকের জিনিসপত্র থেকে খাওয়া। বাচ্চাকে ছোটবেলা থেকে চেষ্টা করুন স্টিল বটলে বা স্টিলের কোনো জিনিসে, টিফিন বক্সে, এগুলোতে ক্যারি করতে খাবার দাবার এবং জল, এবং নিজেরাও ক্যারি করুন। যত প্লাস্টিক থেকে একটা বাচ্চাকে দূরে রাখবেন, বাচ্চার কিন্তু হেলথ তত বেশি জেনারেট হবে। সেই জন্য প্লাস্টিক ব্যবহারগুলোকে বর্জন করা। আহ যে কোনো স্টিল, কপার বটল বা গ্লাস বটল, বা ফ্রিজে আমরা যে সমস্ত খাবার বা জল রাখি সেগুলোতে গ্লাস জাতীয় জিনিসে বা স্টিলের জিনিসে রাখার চেষ্টা করুন। এই ব্যাপারগুলো একটুখানি করা। প্রত্যেক দিন একটু একটু করে যদি আমরা লাইফস্টাইলে পরিবর্তন আনতে পারি, তাহলে কিন্তু পোষানো হবে এবং বাচ্চা কিন্তু পড়াশোনাতে আরো আরো এগিয়ে যাবে। রাইট? আচ্ছা, এবার আসবো অ্যানিমিয়ার লাস্ট টপিক। অ্যানিমিয়ার মধ্যে কিন্তু ট্রিপল টি এর কথা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে, অর্থাৎ টেস্ট, টক অ্যান্ড হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। তো আগে আমাদের টেস্ট করা জরুরি। ঠিক সেই কারণেই আইএফএ ট্যাবলেট বিতরণ করা শুরু হয়েছিল স্কুলে। ঠিক সেই কারণেই বয়ঃসন্ধি কালের পর মেয়েদের একটা বড় ব্লাড লস হয়। ছেলেদের ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের সমস্যা আছেই।
যদিও ব্লাড লসটা হয় না, তো অ্যাডাল্টহুডে গিয়ে দেখা যায় ছেলেদের হিমোগ্লোবিন 14-15 মোটামুটি থাকে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে 10-11-12, হাইয়েস্ট 12 এরকম। তো সেই জন্য কিন্তু আইএফএ ট্যাবলেট খুব জরুরি। এবং হচ্ছে বাচ্চাকে শেখান যখন সে খালি পায়ে হাঁটছে সেটা যেন সে না করে। সেটা হতে পারে মাটিতে হাঁটছে বা স্কুলের মাঠে, কিন্তু অনেক সময় দেখবেন খেলাধুলোর সময় বর্ষাকালে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল প্রতিযোগিতা, স্পোর্টস, এগুলোতে কি করে বাচ্চারা বা যে কোনো বয়সী ছেলেমেয়েরা জুতো খুলে ফেলে এবং খালি পায়ে রীতিমতো ওই কাদা মাটিতে এসব করতে থাকে। এবার প্রবলেম হচ্ছে হুকওয়ার্ম ইনফেকশন হতে পারে, কৃমি সংক্রমণ হতে পারে, এবং এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের গাট হেলথে গিয়ে সমস্যা করে, ব্লাড স্ট্রিমে থাকতে পারে, সেখানে গিয়ে কিন্তু আয়রন মানে ব্লাড লস হয়ে যায়, ওইভাবেও কিন্তু ব্লাড লস হয়, অর্থাৎ শরীর থেকে রক্তটা শোষণ করে নেয়। ফলে একটা হাই ডেফিসিয়েন্সি দেখা যায় আয়রন বা ফলিক অ্যাসিডের। সেই জন্য আগে বাচ্চাদের এই জিনিসটা শেখান যে খালি পায়ে হাঁটবে না। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাড়িতেও যখন আমরা খালি মেঝেতে হাঁটছি, সেখানেও যেন সে জুতো পরে হাঁটে। বাচ্চাকে জুতো পরানোর অভ্যাস প্রথম দিন থেকে শুরু করুন। বাচ্চা যেন মাটিতে, বাড়িতে যখন থাকছে প্লেন মেঝেতেও যেন জুতো পরে, এবং স্কুলে গিয়ে, মাঠে গিয়ে, খেলতে গিয়ে বা অন্যান্য যে কোনো জায়গায় যেন সে জুতো পরার চেষ্টা করে। এবার যখন কোনো জায়গায় সে যাচ্ছে, হয়তো নাচ শিখতে গেছে বা আঁকার স্কুলে গেছে, সেখানে জুতো খুলে ঢুকতে হয়, সেটা ঠিক আছে, সেটা শেখান, সেটা একটা মরালিটি। বাট যখন সে মেঝেতে হাঁটছে খালি পায়ে বা কিছু, তখন যেন অবশ্যই সে জুতো পরে, কারণ এটাও অ্যানিমিয়া প্রিভেনশনের একটা বড় দিক। এছাড়া আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট তো রয়েছে। এবার আসবো আয়রন রিচ সোর্সে, যেটা হচ্ছে মানুষের মধ্যে প্রচুর মিসকনসেপশন থাকে, বিভিন্ন রকমের জিনিসকে দিয়ে বলা হয় এটাতে আয়রন আছে, ওটাতে আয়রন আছে, বাট অ্যাকচুয়ালি আয়রন যেগুলোতে থাকে সেগুলো আমি একটা একটা করে বলছি, প্লিজ ডু লিসেন। আয়রন রিচ ফুড গুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে ডেটস মানে খেজুর, ড্রাই ডেটস যেটা শুকনো খেজুর, তাতে আয়রন থাকে। গুড়, গুড়ের মধ্যে তো জ্যাগরি, জ্যাগরি পাউডার বা জ্যাগরির মধ্যে আখের গুড়, খেজুরের গুড়, এগুলোর মধ্যে অল্প সংখ্যক আয়রন থাকে। চিড়ে, চিড়ের মধ্যে আমরা একটু আয়রন পাবো, অর্থাৎ রাইস ফ্লেক্স, এতে আমরা আয়রন পাবো। পুদিনা পাতা বা ধনে পাতার মধ্যে আমরা কিছুটা আয়রন পাবো। যে কোনো ধরনের সিডস বা তৈল বীজ, যেমন পামকিন সিডস, ফ্ল্যাক্স সিডস, সিসামে সিডস, তিল বীজ, এগুলোর মধ্যে ভালো রকমের কিন্তু আয়রন পাবো। তো এইগুলোকে প্রত্যেক দিনের খাবারে ইনক্লুড করা। এছাড়া গ্রিন লিফি ভেজিটেবলস, যেগুলো সবুজ শাকসবজি, বিশেষত স্পিনাচ, অ্যামারান্থ অর্থাৎ পালং শাক, নোটে শাক, ভীষণভাবে হাই সোর্স অফ আয়রন, আয়রন থাকে এর মধ্যে, লোহাযুক্ত খাদ্যের উৎস। এছাড়া আমরা খোসা সহ ডাল, স্প্রাউটস, যেগুলো কল বার করা ছোলা, বা খোসা সহ যে হোল ডাল, পালসেস, হোল পালসেস, এগুলোর মধ্যে আমরা কিছু আয়রন পাবো। শেলফিশ মানে সমুদ্রের মধ্যে যেগুলো শেল যুক্ত ফিশ হয়, কিছুটা ওয়েস্টারের মধ্যে পাবো। এছাড়া কাঁকড়াতে পাবো, চিংড়িতে পাবো, এগুলোর মধ্যে আমরা অল্প সংখ্যক আয়রন পেয়েই যাব। এছাড়া হচ্ছে অ্যানিমাল সোর্সের মধ্যে মাংসতে অল্প পাই, কিছুটা পরিমাণে আমরা আয়রন পাই, রেড মিটে কিছুটা আয়রন পাওয়া যায়। আর যেটা থাকে সেটা হচ্ছে অর্গান মিট, লিভার, অর্থাৎ মাংসের যে মেটে, সেই মেটের মধ্যে কিন্তু সব থেকে পরিমাণে লোহা থাকে, কারণ প্রাণীদেহে লোহা সঞ্চিতই হয় লিভার বা যকৃতের মধ্যে, মানুষের ক্ষেত্রেও তাই। তো লিভার ডিপোজিশনের জন্যই কিন্তু মাংসের যে লিভারটা, সেটা ভীষণভাবে আয়রন রিচ। আর সিরিয়ালস এর মধ্যে যদি আসি, তাহলে কিনোয়া, অনেকেই জানবেন কিনোয়া একটি সিরিয়াল। কিনোয়া গ্লুটেন ফ্রি একটি খাদ্য, সকলে খেতে পারেন, সমস্ত রোগীরা খেতে পারেন, বাচ্চারাও খেতে পারেন। কিনোয়া স্প্রাউট করেও খাওয়া যায়, কিনোয়া দিয়ে খিচুড়ি করা যায়, সবজি দিয়ে বানানো যায়। এছাড়া আপনি আমিষও বানাতে পারেন। কিনোয়ার মধ্যে কিছু আমরা আয়রন পাবো। এবং সর্বোপরি মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ এগ ইয়ক, অর্থাৎ ডিমের কুসুমে আমরা প্রচুর পরিমাণে কিন্তু আয়রন পেয়ে যাব। তো এই ধরনের খাবারগুলোকে প্রত্যেক দিনের খাবারে ইনক্লুড করার চেষ্টা করা, বাচ্চাদের দেওয়া, নিজেরা খাওয়া। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, যখন আমরা আয়রন রিচ খাবার খাবো, তার সাথে আমরা চেষ্টা করব একটা করে ভিটামিন সি যুক্ত খাবার বা ফল খেতে। ভিটামিন সি যুক্ত যে কোনো ধরনের টক ফল আপনারা খেতে পারেন, অর্থাৎ মুসাম্বি, কমলা লেবু, বাতাবি লেবু, পাতি লেবু, এগুলো খেতে পারি। এছাড়া হচ্ছে পেয়ারাতে খুব ভালো ভিটামিন সি থাকে, সব থেকে বেশি ভিটামিন সি থাকে আমলা মানে আমলকিতে, এগুলোতে আমরা রাখতে পারি প্রত্যেক দিনের খাবারে। এবং বেদানাও কিছুটা রাখতে পারি, কারণ পোমেগ্রানেটের মধ্যে ভিটামিন সি থাকে, আয়রন কিন্তু থাকে না, ভিটামিন সি থাকে, মানে বেদানা আয়রনটাকে অ্যাবজর্পশনে সাহায্য করে। তাহলে
যখন যখন আমরা আয়রন রিচ খাবারগুলো খাবো তার সাথে আমরা ভিটামিন সি যুক্ত খাবারও কিন্তু খেতে থাকবো। তো এটাই ছিল অ্যানিমিয়া নিয়ে এবং গ্রোথ মনিটরিং এবং পোষণ বি পারহাইভির মধ্যে। যদি আমরা প্রতিটা জিনিস এইভাবে মেনটেন করতে পারি, আমি যা যা আজকে বললাম, যারা দেখেছেন খুব ভালো লাগলো, সাথে ছিলেন, যারা পরে দেখবেন তারা প্লিজ একটু ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন, যাতে বাচ্চাদের পোষণটা দরকার এবং সেটা খুব জরুরি, সেটা যাতে আমরা করতে পারি। এবং তার সাথে যদি পোষণটা ঠিক রাখি, পুষ্টিটাকে ঠিক রাখি, পুষ্টি বিধান ঠিক মতো করতে পারি, তাহলে তার পড়াই মানে তার পড়াশোনাটাও খুব ভালোভাবে এগোতে থাকবে। অর্থাৎ তার ব্রেন শার্প হবে, ব্রেনের বিকাশ ভালোভাবে হবে। যত ব্রেন ভালো কাজ করবে, ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশন যত ভালো হবে, যত এক্সারসাইজ সে করবে, তত অক্সিজেন আসবে, ব্রেন সিগন্যাল পাবে, সিগন্যাল প্রেরণ করতে পারবে, তত কিন্তু সে পড়াশোনাতে আরো 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 ভালো হবে। আমার যারা যারা স্টুডেন্ট আছে তারাও দেখতে পারো, সেশনে তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট হবে এবং তোমাদের আগামী দিনেও খুব কাজে লাগবে। বাকি যারা মায়েরা দেখেছেন, বাবারা দেখেছেন, অন্যান্য যারা গার্জেন রয়েছেন তারা দেখেছেন, বা সাধারণ মানুষ যারা দেখেছেন, প্রত্যেকের জন্য আমি চেষ্টা করেছি অল্প অল্প করে কিছু জিনিস এখানে রাখার। তো লাইভটা একদম শেষে চলে এসেছি, শেষ করব কয়েকটা কথা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, আমি যেরকম বলেছিলাম, এই গোটা মাস জুড়ে, অর্থাৎ সেপ্টেম্বর মাস ন্যাশনাল নিউট্রিশন মান্থ, প্রতিটা এই মাস জুড়ে চলবে বিভিন্ন কর্মসূচি, তার মধ্যে লাইভ শো থাকবে, এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকবে। আমি খুব তাড়াতাড়ি ওয়েবিনার ডিক্লেয়ার করব। অনেক স্টুডেন্টরা জয়েন করতে পারবেন, যে কোনো গার্জেনরা জয়েন করতে পারেন, সাধারণ মানুষ জয়েন করতে পারেন, কারণ সবটাই হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি। সচেতনতা যত বৃদ্ধি হবে, অ্যাওয়ারনেস লেভেল যত হাই হবে, তত কিন্তু আমরা আরো ভালোভাবে পুষ্টি বিধান পাবো। আর পুষ্টি শিক্ষার মাধ্যমে কিন্তু একটা বাচ্চা আরো ফিউচারে এগোবে, সে নিজের জীবনে আরো ভালোভাবে দাঁড়াবে এবং তার সুস্থ থাকবে, রোগ মুক্ত থাকবে। কারণ আলটিমেটলি দিনের শেষে আমরা তখনই ভালো করে পড়াশোনা করতে পারবো, তখনই নিজের জীবনে দাঁড়াতে পারবো, যখন আমার শরীর ভালো থাকবে, সর্বোপরি মন ভালো থাকবে। তো সেটার জন্য কিন্তু পোষণ বা পুষ্টি খুব জরুরি। তো থ্যাংক ইউ অল ফর জয়নিং, ফর সাপোর্টিং। আশা রাখবো আগামী দিনে আপনারা আরো সাথে থাকবেন, পাশে থাকবেন। নতুন করে নতুন আরো কিছু টপিক নিয়ে আমি আসবো। নেক্সট উইক একটা খুব দারুণ চমক রয়েছে সকলের জন্য, সেটা থাকবে আমার টক শো উইথ তামান্না। যেমন চলছে চলবে, আমিও সাথে সাথে কিছু কিছু অ্যাওয়ারনেস যদি কেউ করতে পারি সবার মধ্যে, সেটার জন্য আমি পেজ থেকে লাইভে আসবো এবার থেকে। আর সারা মাস জুড়ে কিন্তু ডায়েট চার্ট অ্যান্ড মেকিং ডায়েট চার্ট যারা নিচ্ছেন তাদের প্ল্যানিং এর উপরে কিন্তু ছাড় থাকছে, সেটা আমি আগের লাইভে বলেছিলাম। যারা এই মাসটায় আমার কাছ থেকে ডায়েট প্ল্যান নেবেন তাদের উপরে কিন্তু প্রায় 100 রুপিস মতো ফ্ল্যাট অফ থাকবে, সেটা কিন্তু শুধুমাত্র এই মাসের জন্য। সো বুক ইউর কনসালটেশন নাও। আর আমি আছি সাথে সবসময় হেল্প করার জন্য, গাইড করার জন্য, মোটিভেট করার জন্য। থ্যাংক ইউ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জীবনে অনেক এগোনো বাকি, জীবনটা অনেক বড়, বাচ্চাদের সেটাই শেখাবেন এবং সকলে সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, শুভরাত্রি।